গত পর্বে যারা আমাদের সাথে ছিলেন তারা ইতিমধ্যেই জানেন যে আমাদের এই প্রযুক্তি নির্ভর জীবনের মোটামুটি অবিচ্ছেদ্য একটা অংশ মাইক্রোসফট এক্সেলকে আমাদের মাঝে সহজভাবে উপস্থাপনের এবং বোঝানোর গুরু দায়িত্ব নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সানেমের রিসার্চ ইন্টার্ন ও বহুব্রীহি অনলাইন কোর্সেস প্ল্যাটফর্মের ইনস্ট্রাক্টর ফারহিন ইসলাম। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এর মডারেটর সাইমা হক বিদিশা ম্যাম এবং মাহবুদ্দিন স্যার ওনাদের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছেন। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ফারহিন আপুর কাছে চলে যাব, কিন্তু তার আগে পার্টিসিপেন্টদের উদ্দেশ্য নেই যে ওয়ার্কশপ চলাকালীন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে জুমের হ্যান্ড রেজ করেন অথবা চ্যাট বক্সে সরাসরি আপনার প্রশ্নটি করতে পারেন, তাহলে আমরা যথাসময়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো উইদাউট ফার্দার আডিউ, লেটস গেট এক্সেল। চলে যাচ্ছি ফারহিন আপুর থ্যাংক ইউ কাছে। ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। শুরুতে বলে নিই যে গত ক্লাসে লাস্ট ১ টা মিনিট সম্ভবত আমার কানেকশনটা চলে গিয়েছিল। তো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে গত ক্লাসে, তো তাহলে কমেন্টে জানালে আজকের ক্লাসের শেষে আমি চেষ্টা করব সেটা অ্যাড্রেস করার। আর এমনিতে গত ক্লাসে আমি লাস্টে পিভট চার্ট নিয়ে আলোচনা করছিলাম। তো ওইটা নিয়ে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলেও সমস্যা নেই। আজকে আমি আরো ২ টো পিভট চার্ট দেখাবো। তো আশা করি কারো কোনো কনফিউশন থাকলে সেটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আর শুরু করছি তাহলে দেরি না করে। ১ম এ হচ্ছে একটু রিভিউ দিয়ে শুরু করি। গত ক্লাসে একটা কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে আ একজন কোয়েশ্চেন করেছিলেন যে ফ্র্যাকশন কিভাবে লেখা যায় এক্সেল এ। তো ওটা আমি একটু দেখাই যে কিভাবে লিখতে পারি। যেমন আমি যদি একটা সেল আ সিলেক্ট করে সাপোজ আমি যদি 1/4 লিখি তাহলে কি হয়? 1/4 লিখলে এন্টার দিলে অটোমেটিক কিন্তু ডেট চলে আসে। এটা হচ্ছে এক্সেল এর ডেট ফাংশন লেখার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে যে এভাবে 1/4 লিখলে এক্সেল মনে করে যে 1 টা হচ্ছে ডে আর 4 টা হচ্ছে মান্থ। এভাবে অটোমেটিক কিন্তু ডেট চলে আসে। ডেটের ক্ষেত্রেও আপনি কিন্তু এইটাকে টেনে যদি লম্বা করেন, পরের ডেট গুলো অটোমেটিক চলে আসবে। কিন্তু আমি তো সেটা চাচ্ছি না। তাহলে আমি কি করব? আমি যদি পরের সেলটাতে এক্সেলটাতে এখানে লেখা আছে কাস্টম। আমি ডেট লেখার পরে এটা কাস্টম এ নাম্বার ফরমেটটা কাস্টম চেঞ্জ হয়ে গেছে। কিন্তু নিচের সেলে যদি আসি, এটা আছে কিন্তু জেনারেল এ। যখন আপনি কোন স্পেসিফিক ফরমেট সিলেক্ট করে দিবেন না, তখন এখানে সবসময় জেনারেল থাকবে। তো জেনারেল থেকে আমি যখন কোন ফ্র্যাকশন লিখবো, আগে আমি এই অ্যারোটা ক্লিক করে এখান থেকে ফ্র্যাকশনটা সিলেক্ট করে দিব। করে এখন যদি আমি 1/4 লিখি তাহলে কিন্তু আর ডেট আসছে না, ফ্র্যাকশনটাই আসছে। তো একইভাবে আমি যদি কোন একটা ডেসিমাল প্লেস দিয়ে ভ্যালু লিখি, সাপোজ 0.25 যদি লিখি, এন্টার দেই। এটা কিন্তু জেনারেল ফরম্যাটে আছে। এখন যদি এখান থেকে আমি ফ্র্যাকশন সিলেক্ট করি, তাহলে কিন্তু আবার 1/4 এ চলে আসছে। তো এভাবে হচ্ছে এক্সেল এ আমরা ফ্র্যাকশন লিখতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা অনেক সময় কি করি, Google ফর্ম দিয়ে ডেটা কালেক্ট করি, করে সেটা হচ্ছে সরাসরি এক্সেল এ ডাউনলোড করি। Google ফর্ম থেকে কোনো ডেটা কালেক্ট করার পরে সেটা কিন্তু সরাসরি এক্সেল ফরম্যাটে ডাউনলোড করা যায়। তো ডাউনলোড করার পরে দেখা যায় যে যখন আ যা আমি যদি এরকম কোনো সিস্টেম রাখি, সাপোজ 1:4 এরকম কোনো রেশিও লেখার সিস্টেম যদি আমি ফর্মটাতে রাখি, সেই ডেটাটা স্টোর হওয়ার পরে এরকম হয়ে যায়। এটা কি? এটা কিন্তু একটা টাইম ফরম্যাট আসছে। যে ১টা ৪ বাজে এরকম একটা টাইম ফরম্যাটে জিনিসটা চলে আসে। তো এইজন্য রেশিও লিখতে গেলে কিছু প্রবলেম হতে পারে। কিন্তু আমরা যদি আগে থেকে ফ্র্যাকশন সিলেক্ট করে দেই নাম্বার ফরম্যাটে, তাহলে প্রবলেমটা আর হবে না। আচ্ছা, এই গেল গত ক্লাসের ফ্র্যাকশন এর ব্যাপারটা। আচ্ছা, এরপরে আমি কিছু ইন্টারেস্টিং ব্যাপার দেখাই। যেমন আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল সেমিকোলন প্রেস করেন তাহলে আজকের ডেটটা চলে আসবে। এছাড়া আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল শিফট সেমিকোলন একসাথে প্রেস করেন, ঠিক এখনকার যে টাইমটা চলে আসবে। এভাবে আপনি টাইম, ডেট আরো বিভিন্নভাবে লেখা যায়। আমি আর সবগুলো দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে আমি কি আগাবো? আপু, আমরা কন্টিনিউ করি মেবি। জি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এরপরে শিটটাতে হচ্ছে আমি জিডিপি আর এইচডিআই এর কিছু ক্যালকুলেশন দেখাবো। সেটা হচ্ছে এই ২ টা আমরা হচ্ছে ইকোনমিক্স এ অনেক পরিচিত টার্ম। জিডিপি এবং এইচডিআই। এইচডিআই হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স। একটা ইনডেক্স ক্যালকুলেট করা হয়।
তিনটা ইন্ডেক্স মিলিয়ে একটা কমপ্লিট ইন্ডেক্স ক্যালকুলেট করা হয়। এই জিনিসটা হচ্ছে যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আছেন তারা হয়তো বা এই নামটা অনেক শুনেছেন। আর ফার্স্ট ইয়ার থাকলে একটু অপরিচিত মনে হতে পারে, বাট আমি হচ্ছে জাস্ট বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কিরকম। সেটা হচ্ছে কিছু ক্যালকুলেশন দেখবো এক্সেলে, একদম সিম্পলি জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে কিছু ক্যালকুলেশন কিভাবে করতে হয়। ক্যালকুলেশন করার উদ্দেশ্যটা হচ্ছে লাস্টে আমি এই জিডিপি আর এইচডি এর মধ্যে ইকোনমিক্সে কমন একটা ধারণা আছে, সেই ধারণাটা আমি এম্পিরিক্যালি ডেটা দিয়ে হচ্ছে প্রুফ করে দেখানোর চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে যে প্রথমে আমি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্যালকুলেট করব। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যেই হচ্ছে ফর্মুলাটা সেটা হচ্ছে এখানে আমি লিখে রেখেছি। সেটা হচ্ছে তিনটা ইন্ডেক্স থাকে এখানে, হেলথ ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স আর হচ্ছে ইনকাম ইন্ডেক্স। তিনটা ইন্ডেক্সের একটা জিওমেট্রিক এভারেজ নিয়ে হচ্ছে টোটাল এইচডিআইটা ক্যালকুলেট করা হয়। এখন এই এক একটা ইন্ডেক্স ক্যালকুলেট করতে যে ফর্মুলাটা ইউজ করা হয় সেটা হচ্ছে তার উপরে দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। তো এভাবে হচ্ছে ডাইমেনশনটা এক একটা ডাইমেনশনে এক একটা ইন্ডেক্স আমি ক্যালকুলেট করলাম, এবং এখানে যে মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালুগুলো লাগবে সেইটা আবার আমার এই বাম পাশের টেবিলে দেওয়া আছে, যে হেলথ এর ক্ষেত্রে ম্যাক্সিমাম কত মিনিমাম কত, এডুকেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম কত মিনিমাম কত, সব ভ্যালু এখানে দেয়া আছে। আর অ্যাকচুয়াল ভ্যালুগুলা মানে হচ্ছে ইন্ডেক্স ক্যালকুলেট করতে যে অ্যাকচুয়াল ভ্যালুটা লাগবে সেই সিরিজটা আমার হচ্ছে এই নিচের চার্টটাতে দেওয়া আছে, এখানে দেওয়া আছে। সেটা আমরা আস্তে আস্তে যাব। আর এখন আমি হচ্ছে একটা করে ইন্ডেক্স ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে ফাইনালি আমি এইখানে এইচডিআইটা ক্যালকুলেট করে দেখাবো। তো প্রথমে আমি হেলথ ইন্ডেক্স ক্যালকুলেট করছি। হেলথ ইন্ডেক্স ক্যালকুলেট করতে যেটা লাগে সেটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ। তো ইন্ডেক্স ক্যালকুলেট করার ফর্মুলাটা হচ্ছে প্রথমে আমি এই সেলটাতে রাখলাম, রেখে আমি ইকুয়াল সাইন দিলাম, দিয়ে হচ্ছে আমি অ্যাকচুয়াল ভ্যালু, আমি প্রথমে একটা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে আমি অ্যাকচুয়াল ভ্যালুটা লিখব, লিখে আমি মাইনাস দেব, দিয়ে মিনিমাম ভ্যালুটা লিখব। লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থে মিনিমাম ভ্যালু হচ্ছে 20 এখানে দেওয়া আছে। তো এইটা দেওয়ার পরে আমি কি করব, গত ক্লাসে দেখেছিলাম যে হচ্ছে সেলটাকে লক করতে হবে। তো আমি হচ্ছে ফাংশন F4 দিয়ে লক করব, করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু এখানে দেওয়া আছে, একটা ব্র্যাকেট শুরু করব, ম্যাক্সিমাম ভ্যালু, আবার আমি হচ্ছে লক করব মাইনাস মিনিমাম ভ্যালু, আবার লক করে দেব, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে আমি হচ্ছে এন্টার দেব। তাহলে একটা ইন্ডেক্স আসলো হেলথ ইন্ডেক্সের ভ্যালু। এখন এইটাকে হচ্ছে আমি ডাবল ক্লিক করে নিচের গুলা নিয়ে আসবো, সবগুলো আসলে আমি চাইলে একটু দশমিক বাড়িয়ে দেখি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এডুকেশন ইন্ডেক্সে। এডুকেশন ইন্ডেক্সে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, আর একটা হচ্ছে মিন ইয়ার্স অফ স্কুলিং। এই দুইটা ভ্যারিয়েবল থেকে আমি এডুকেশন ইন্ডেক্সটা ক্যালকুলেট করতে পারি। তো প্রথমে আমি এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং থেকে এইটার ইন্ডেক্সটা ক্যালকুলেট করি। একইভাবে আমি হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে ব্র্যাকেট শুরু করব, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, আমি এটা লক করব, ব্র্যাকেট শেষ, ডিভাইডেড বাই ব্র্যাকেট শুরু ম্যাক্সিমাম ভ্যালু, লক করব মাইনাস, সরি আমি মনে হয় হেলথ এরটাই লিখছি, এটা তো এডুকেশন একটা। আচ্ছা, আমি প্রথমে লিখলাম কি অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, এখানে হচ্ছে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং এর মিনিমাম ভ্যালু এখানে দেওয়া আছে এইটা। এরপর আমি লক করলাম, ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু, লক করলাম মাইনাস মিনিমাম ভ্যালু, আবার লক করলাম। ব্র্যাকেটটা দেওয়া হয়নি, এখানে একটা ব্র্যাকেট হবে আর শেষে একটা ব্র্যাকেট হবে। কোনো ফাংশন ফর্মুলা লেখার পর এখানেও যেমন এডিট করতে পারি, আমি কিন্তু ফর্মুলা বারে লিখেও এডিট করতে পারি।
এরপর আবার আমি ডাবল ক্লিক করে বাকিগুলো আনি। পরেরটা আমি একটু ফাস্ট যাচ্ছি যেহেতু একই জিনিস একই রকম জিনিস আমি জাস্ট ক্যালকুলেট করে দেখাচ্ছি। অ্যাকচুয়াল ভ্যালু মিন ইয়ার্স অফ স্কুলিং মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। আচ্ছা, এই দুটো হয়ে যাওয়ার পরে এডুকেশন ইন্ডেক্সটা কিভাবে আসবে, এই দুটা জাস্ট অ্যাভারেজটা আমি নেব। তো অ্যাভারেজ ফাংশন ইউজ করব, করে হচ্ছে আমি প্রথমে এইটা সিলেক্ট করব প্রথম ইন্ডেক্সটা, কমা দিয়ে আমি হচ্ছে সেকেন্ড ইন্ডেক্সটা সিলেক্ট করে আমি হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেব। এই হচ্ছে আমার ইন্ডেক্সটা আসলো। এরপরে আসি হচ্ছে আচ্ছা, এখানে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এডুকেশন ইন্ডেক্স গুলো এমন ভাবে আসলে সাজানো যে যাতে করে হচ্ছে ইন্ডেক্সের ভ্যালুটা সবসময় 0 থেকে 1 এর মধ্যে হবে, এটা এক্সিড করার কথা না। ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুগুলো এমন ভাবে সাজানো যেন হচ্ছে 1 এর চেয়ে বেশি না হয়, 0 থেকে 1 এর মধ্যে হয়। কিন্তু কোনো দেশ বেশি উন্নত হয়ে গেলে বা যেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা যদি এখানে যে এই ডাইমেনশন ইন্ডেক্সের যে ইয়েটা আছে, ইকুয়েশনটা আছে, এখানে যদি নিউমারেটরটা ডিনোমিনেটরের চেয়ে হচ্ছে বেশি হয়ে যায়, তখন কিন্তু ভ্যালুটা 1 এর চেয়ে বেশি চলে আসবে। তো যখন ভ্যালুটা 1 এর চেয়ে বেশি চলে আসবে, ওখান থেকে আমি যদি এইচডিআই ক্যালকুলেট করি, তাহলে কি হবে, এইচডিআইতে সেটা হচ্ছে গিয়ে একটা ইম্প্যাক্ট করবে। যেহেতু এটা 1 এর চেয়ে বেশি হওয়ার কথা না, বাট আমি যদি বেশি ধরে ক্যালকুলেট করি, সেটা এইচডিআইটাও কিন্তু বেশি চলে আসবে। তো এজন্য আমি কি করব, যেই সব দেশের ক্ষেত্রে অল্প কিছু দেশের ক্ষেত্রে এরকম হবে যে যাদের এডুকেশনের ক্ষেত্রে যাদের এই ভ্যালুটা হচ্ছে 1 এর চেয়ে বেশি, যেমন হচ্ছে অস্ট্রেলিয়া, আমি দেখতে পাচ্ছি এখানে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং হচ্ছে 1.2 আসছে। তো 1 এর চেয়ে বেশি হলে আমি কি করব, সেটাকে 1 এ নেব। মানে ইন্ডেক্সের ভ্যালু যদি 1 এর চেয়ে বেশি আসে, তাহলে সেটাকে আমি 1 দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি। তো এই জন্য আমি কি করব, আমি এখানে কার্সরটা রাখছি, রেখে এই যে আমি ফর্মুলা বারে যাচ্ছি, আমি এই ফর্মুলা দিয়ে হচ্ছে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং এর ইন্ডেক্সটা ক্যালকুলেট করেছিলাম। এখানে আমি একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে মিনিমাম। মেন ফাংশন ইউজ করব, একটা ব্র্যাকেট শুরু করব, করে আমি লাস্টে গিয়ে কমা দিয়ে 1 লিখে ব্র্যাকেটটা ক্লোজ করব। এটা আমি বোঝাচ্ছি যে মেন ফাংশনটা আমি কিভাবে ইউজ করছি। প্রথমত আমি ক্যালকুলেট করেছিলাম ইন্ডেক্সের ভ্যালুটা এবং কমা দিয়ে আমি 1 লিখলাম। তার মানে হচ্ছে যে ইন্ডেক্সের ভ্যালুটা একটা ভ্যালু আর 1 একটা ভ্যালু, এই দুইটা ভ্যালুর মধ্যে যে হচ্ছে মিনিমাম এক্সেল তাকে রাখবে ওই সেলটাতে। মানে এই দুটো ভ্যালুর মধ্যে মিনিমাম ভ্যালুটাকে এই মেন ফাংশনটা নিয়ে ওই সেলটাতে রাখবে। তাহলে এখন যদি আমি এন্টার দেই, দিয়ে কি করব, আমার নিচের ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হবে। এখন আমি আবার এই সেলটাতে ক্লিক করে ডাবল ক্লিক করে যখন নিচের গুলাতে আসবো, দেখবো যেগুলো 1 এর চেয়ে বেশি ছিল সেগুলো কিন্তু 1 দিয়ে রিপ্লেস হয়ে গিয়েছে। একইভাবে আমি এখানেও কাজটা করব, সেটা হচ্ছে আমি মিন লিখে ব্র্যাকেট শুরু করে কমা দিয়ে 1 লিখে ব্র্যাকেট শেষ করব, এন্টার দেব এবং পরের সেলগুলোতেও ডাবল ক্লিক করে নিয়ে যাব। এখন আমার এডুকেশন ইন্ডেক্সে আর কোনো প্রবলেম নাই। তো দুটো ইন্ডেক্স ক্যালকুলেট করলাম, একটা হচ্ছে হেলথ ইন্ডেক্স, তারপর হচ্ছে এডুকেশন ইন্ডেক্স। এখন আসবো হচ্ছে ইনকাম ইন্ডেক্স। ইনকাম ইন্ডেক্স একইভাবে ক্যালকুলেট করব, জাস্ট অল্প একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে এখানে অ্যাকচুয়াল ফর্মে না লিখে লগারিদম ফর্মে লিখতে হয়। যেমন ডাইমেনশন ইন্ডেক্সে আমরা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করছি, এখানে অ্যাকচুয়াল ভ্যালু মিনিমাম ভ্যালু সবগুলো ছিল হচ্ছে লেভেল ফর্মে, কিন্তু এখন আমি সবগুলোকে ন্যাচারাল লগে নিয়ে যাব। তো ন্যাচারাল লগে দেওয়ার জন্য আমি প্রথমে ইকুয়াল সাইন দিচ্ছি, এরপরে আমি একটা ব্র্যাকেট শুরু করে লন লিখে, লন একটা ফাংশন,
2 মিনিট ব্রেক নিচ্ছি, হ্যাঁ, আজানের জন্য। আচ্ছা, এখানে হচ্ছে ইনকাম ইন্ডেক্সটা কিভাবে ক্যালকুলেট করলাম আমি একটু দেখাই। ফর্মুলাটা জাস্ট আগের মতোই, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, কিন্তু প্রত্যেকটার সাথে একটা করে লন অ্যাড করেছি। লন অ্যাড করাতে কি হয়েছে, এক্সট্রা কিছু ব্র্যাকেট চলে আসছে, এটা একটু সাবধানে দিতে হবে। যে প্রথমে লন, তারপর হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস লন মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই লন ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস লন মিনিমাম ভ্যালু, এইভাবে দিয়ে আমি এন্টার দিলাম। এরপরে হচ্ছে আমি পরের সেলগুলো আবার নিয়ে আসলাম। তো 3টা ইন্ডেক্সে কিন্তু আমার চলে আসছে, ক্যালকুলেট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্যালকুলেট করব। এটা হচ্ছে আমি ইকুয়াল দিলাম, জাস্ট সিম্পল ফর্মুলাটা এখানে দেয়া আছে, আমি এখান থেকেই ক্যালকুলেট করব। সেটা হচ্ছে প্রথমে আমি একটা ব্র্যাকেট দিব, দিয়ে হেলথ ইন্ডেক্স যেটা ছিল সেটা লিখলাম, এরপর মাল্টিপ্লাইড বাই এডুকেশন ইন্ডেক্স, এটা আবার মাল্টিপ্লিকেশন, তারপর ইনকাম ইন্ডেক্স, ব্র্যাকেটটা শেষ করব, টু দি পাওয়ার একটা সাইন দিব, দিয়ে আবার ব্র্যাকেটের মধ্যে 1/3 লেখা হয়ে গেলে এন্টার দিলাম। এইচডিআই এর ভ্যালুটা আসলো। এরপরে হচ্ছে আমি ডাবল ক্লিক করব, করে এইচডিআই এত বড় ভ্যালু দেখতে ভালো লাগছে না, আমি কি করব, ডেসিমাল প্লেসটা একটু কমিয়ে নেব। আচ্ছা, এই হলো আমার এইচডিআই এর ভ্যালু, সবগুলা কান্ট্রির জন্য চলে আসলো। আচ্ছা, এখানে 100টার উপরে কান্ট্রি আছে। এরপরে আমি কি করব, প্রত্যেকটা দেশকে এইচডিআই এর ভ্যালুর উপর ডিপেন্ড করে র‍্যাঙ্কিং করব। সেটা হচ্ছে যার এইচডিআই এর ভ্যালুটা সবচেয়ে বেশি তার র‍্যাঙ্ক হবে 1। এভাবে আস্তে আস্তে ডিসেন্ডিং অর্ডারে আমি হচ্ছে প্রত্যেকটা দেশকে র‍্যাঙ্কিং এ নিয়ে আসব, এবং র‍্যাঙ্কিং এর ভ্যালুটা আমি এই সেলটাতে লিখব। র‍্যাঙ্কিংটা কেন করব সেটা পরে বলছি, আগে র‍্যাঙ্কিংটা কিভাবে করব সেটা দেখাই। প্রথমে ইকুয়াল দিলাম, র‍্যাঙ্ক একটা ফাংশন আছে, র‍্যাঙ্ক ফাংশনটা ইউজ করব, করে হচ্ছে আমি কাকে র‍্যাঙ্ক করতে চাই, আমি কিন্তু এইচডিআই টাকে র‍্যাঙ্ক করতে চাই। এইটা ক্লিক করলাম। এরপর কি করব, কমা দিয়ে আমি কাদের মধ্যে র‍্যাঙ্ক করতে চাই, সেটা হচ্ছে সবগুলা এইচডিআই এর মধ্যে আমি এইটাকে র‍্যাঙ্ক করতে চাই। তো এইচডিআই এর সবাই এই পুরা অ্যারেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো কি করব, আমি টেনে নিচে নামবো না, এখানে 100টার বেশি দেশ আছে, তো টানতে গেলে অনেক সময় লাগবে। আমি কি করব, প্রথম সেলটা
সিলেক্ট করব। করে আমি কিবোর্ডে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো যদি দেই, তাহলে একদম লাস্ট যে সেল পর্যন্ত ভ্যালু ছিল সেই সেল পর্যন্ত পুরা অ্যারেটা সিলেক্ট হবে। এরপরে কি করব, এটাকে আমাকে লক করতে হবে। আমি ফাংশন F4 দিয়ে লক করে দিলাম। এরপর কমা দিয়ে আমি ডিসেন্ডিং অর্ডারে নিব। তো ডিসেন্ডিং আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম। এরপর আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার দিলাম। প্রথম দেশটার র‍্যাংকিং আফগানিস্তান, এটা র‍্যাংকিং হচ্ছে ১০৭। এখন আমি ডাবল ক্লিক করে বাকিগুলাও নিয়ে আসলাম। সবগুলা দেশের র‍্যাংকিং চলে আসছে। আচ্ছা, এখন আমি পরের ভ্যারিয়েবলে যাই। পরের ভ্যারিয়েবলটা হচ্ছে জিডিপি। জিডিপি আমি ক্যালকুলেট করব এক্সপেন্ডিচার মেথডে। জিডিপি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে ছাড়াও জিডিপি ক্যালকুলেট করার মোট ৩ টা মেথড আছে। তো আমি এখানে একটা মেথডে দেখাচ্ছি। আপনারা এটা আস্তে, আস্তে শিখবেন ইকোনমিক্সে যে জিডিপি কিভাবে ক্যালকুলেট করা যায়। তো জাস্ট এক্সপেন্ডিচার অ্যাপ্রোচের জাস্ট ফর্মুলাটা এখানে লেখা আছে। এটা ইউজ করে আমি এই সেলটাতে জিডিপিটা ক্যালকুলেট করব। ইকুয়াল সাইন দিব, তারপর হচ্ছে ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার এইটা প্লাস গ্রস ক্যাপিটাল ফরমেশন প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এন্টার দিলাম, জিডিপি চলে আসলো সবগুলা দেশের জন্য। এখন এখান থেকে আমি জিডিপি কে যদি পপুলেশন দিয়ে ভাগ করি তাহলে পার ক্যাপিটা জিডিপিটা আসবে জাস্ট ইকুয়াল দিয়ে জিডিপি ডিভাইডেড বাই পপুলেশন। এন্টার দিলাম, পার ক্যাপিটা জিডিপি আসলো। এখন এই পার ক্যাপিটা জিডিপির উপর বেস করে আমি আবার কি করব, দেশগুলোকে র‍্যাংকিং করব। যেভাবে ঠিক এইচডিআই এর মতো এইচডিআই অনুযায়ী র‍্যাংক করেছিলাম সেভাবেই জিডিপি পার ক্যাপিটার জন্য র‍্যাংক করব। তার জন্য র‍্যাংক অপশন ফাংশনটা ইউজ করব। এইটাকে র‍্যাংক করতে চাই, কমা দিয়ে আবার এই পুরা অ্যারেটা সিলেক্ট করতে হবে। কি করব, প্রথম সেলটা ক্লিক করব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে সবগুলা সেল সিলেক্ট হয়ে যাবে। স্ক্রল করে আবার উপরে আসি, এটাকে কি করব, আমি হচ্ছে লক করব। লক করে কমা দিয়ে ডিসেন্ডিং লিখে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেব, চলে আসলো জিডিপি র‍্যাংকিং। এখন আমি যেটা করব সেটা হচ্ছে জিডিপি র‍্যাংকিং এর সাথে এইচডিআই এর র‍্যাংকিং এর একটা কম্পারিজন বা রিলেশনশিপ দেখতে চাচ্ছি। তার জন্য শুরুতে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে জিডিপি র‍্যাংকিং থেকে এইচডিআই র‍্যাংকিং এর যে ভ্যালুটা সেটা যদি মাইনাস করি তাহলে কি আসে। তো প্রথমে জিডিপি র‍্যাংকিং মাইনাস এইচডিআই র‍্যাংকিং সিলেক্ট করে T9 মাইনাস L9 এন্টার দিলাম। এরপরে পরেরগুলোর জন্য একই কাজটা করলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিছু সেলে কিছু জিডিপি র‍্যাংক মাইনাস এইচডিআই র‍্যাংক এটার জন্য কিছু কান্ট্রির ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, আবার কিছু কান্ট্রির জন্য পজিটিভ, আবার কিছু কান্ট্রির জন্য আবার জিরো, যেমন বাংলাদেশের জন্য জিরো। জিরো, নেগেটিভ, পজিটিভ সব রকম ভ্যালুই এখানে হচ্ছে আসতে পারে। কোন ভ্যালু দিয়ে কি বোঝাচ্ছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যখন জিডিপির ভ্যালুটা এইচডিআই ভ্যালুর চেয়ে ছোট হবে তখন এই ভ্যালুটা নেগেটিভ আসার কথা। তার মানে কি, তার মানে হচ্ছে সেই কান্ট্রিটা হিউম্যান ডেভেলপমেন্টের দিক দিয়ে এগিয়ে আছে কিন্তু জিডিপির দিক দিয়ে পিছিয়ে আছে। আবার যখন পজিটিভ ভ্যালু, তার মানে হচ্ছে যে জিডিপি পার ক্যাপিটা র‍্যাংকিংটা এইচডিআই এর র‍্যাংকিং এর চেয়ে বেশি। তার মানে জিডিপির দিক দিয়ে সেই দেশটা এগিয়ে আছে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্টের দিক দিয়ে পিছিয়ে আছে। আবার যখন জিরো, তার মানে হচ্ছে সেই দেশের জিডিপির র‍্যাংকিং আর এইচডিআই র‍্যাংকিং একই রকম। তো এখান থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ইকোনমিক্সে একটা আইডিয়া খুব বলা হয়, যেটা হচ্ছে যে ইকোনমিক গ্রোথ দিয়ে বা জিডিপি দিয়ে হচ্ছে দেশের ডেভেলপমেন্ট মেজার করা যায় না। মানে ইকোনমিক গ্রোথ আর ডেভেলপমেন্ট দুইটা হচ্ছে সমার্থক না। কারণ একটা দেশের জিডিপি দিয়ে এটা বোঝা যায় না যে সেই দেশের বাচ্চারা কি স্কুলে যায় কিনা বা তাদের হেলথ ফ্যাসিলিটি কিরকম, এই জিনিসগুলো হচ্ছে লাইফের স্ট্যান্ডার্ড অফ লিভিং কিরকম, এই জিনিসটা কিন্তু বোঝা যায় না।
তো সেই জিনিসটা কিভাবে বোঝা যায়? যখন আমরা ডেভেলপমেন্টটা মেজার করি। কিন্তু শুধু জিডিপি দিয়ে আ এই জিনিসগুলো কিন্তু উঠে আসে না। এইজন্য বলা হয় যে জিডিপি দিয়ে উন্নয়ন মাপা যায় না। উন্নয়ন মাপার জন্য এরকম কিছু ইনডেক্স অনেকে এনেছেন। যেমন একটা ইনডেক্স হচ্ছে খুবই প্রচলিত, সেটা হচ্ছে এই এইচডিআই। তো এটাই আমি দেখাতে চাচ্ছি যে জিডিপি আর উন্নয়নের মধ্যে সম্পর্কটা কিরকম? সেটা আমি এই কলামটাতে দেখাতে চাচ্ছি। আরেকটু সহজ করে যদি দেখাই, সেটা হচ্ছে আমি কি করব? আমি এইচডিআই র‍্যাংকিং যেটা আছে সেটাকে আমি হচ্ছে সিলেক্ট করব। ১ম এ এই সেলটা সিলেক্ট করলাম। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে পুরা কলামটা সিলেক্ট হলো, হেডলাইনটা সহ। এরপরে আবার কি করব? কন্ট্রোল অ্যা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে আবার জিডিপি পার ক্যাপিটা র‍্যাংক এইটা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে ২ টা কলাম একসাথে সিলেক্ট হলো। ২ টা কলাম একসাথে সিলেক্ট হওয়ার পরে আমি হচ্ছে কি করব? আমি ইনসার্ট এ যাব। গিয়ে হচ্ছে আমি একটা স্ক্যাটার প্লট আনবো। স্ক্যাটার প্লট হচ্ছে ২ টা ভ্যারিয়েবল এর মধ্যে রিলেশনশিপটা বোঝার জন্য একটা প্লট ইউস করা হয়। সেটা হচ্ছে এখানে স্ক্যাটার প্লট। তো এইটা আমি সিলেক্ট করে আমি ১ম টা নিলাম। তো দেখা যাচ্ছে যে জিডিপি পার ক্যাপিটা র‍্যাংকিং এর সাথে এইচডিআই এর র‍্যাংকিংটা কিন্তু আপওয়ার্ড স্লোপিং একটা রিলেশনশিপ, অর্থাৎ পজিটিভ একটা রিলেশনশিপ দেখাচ্ছে। সেটা আমি এই গ্রাফটা দেখে বুঝতে পারছি। আমি যদি লাইনটা নিয়ে আসি, পজিটিভ স্লোপিং যে লাইনটা, সেটা হচ্ছে এরকম একটা লাইন হবে। তাহলে বুঝতে পারছি যে জিডিপি পার ক্যাপিটার সাথে এইচডিআই এর একটা পজিটিভ রিলেশনশিপ আছে। তার মানে যদিও জিডিপি পার ক্যাপিটা দিয়ে ডেভেলপমেন্ট মেজার করা যায় না, কিন্তু ২ টার মধ্যে একটা পজিটিভ রিলেশনশিপ কিন্তু আছে। তার মানে যার জিডিপি পার ক্যাপিটা বেশি, তার মোর অর লেস হিউম্যান ডেভেলপমেন্টটা বেশি হওয়ার কথা। কিন্তু প্রবলেমটা কোথায়? কাদের ক্ষেত্রে সেটা একই না, সেটা কিন্তু আমরা এই পজিটিভ নেগেটিভ সাইড দিয়ে বুঝতে পারছি আরো ডিটেইলস এ। কিন্তু আ মোটা দাগে দেখা যাচ্ছে যে যাদের জিডিপি পার ক্যাপিটা বেশি, তাদের এইচডিআই ভ্যালুটাও হচ্ছে বেশি। তো এভাবে আমি কিন্তু ২ টা আ ভ্যারিয়েবল এর মধ্যে একটা পজিটিভ রিলেশনশিপ খুঁজে পেতে পারি। আচ্ছা, এই কোরিলেশন ভ্যালুটা যদি এখন আমি একটু এটা তো আমি গ্রাফিক্যালি দেখলাম। এটা যদি আমি একটু ম্যাথমেটিক্যালি দেখতে চাই, তাহলে কি করব? তাহলে আমি আ কোরিলেশন ভ্যালুটা হচ্ছে বের করব। তো এক্সেল এ কোরিলেশন ভ্যালুটা বের করার একটা ফর্মুলা হচ্ছে আ কোরেল, CORREL। কোরেল একটা ফাংশন আছে। এখন এখানে কি করব? ব্র্যাকেটটা শুরু হওয়ার পরে আমি যেই ২ টা ভ্যারিয়েবল এর মধ্যে রিলেশনটা দেখতে চাচ্ছি, সেই ২ টাকে আমার হচ্ছে ২ টা অ্যারেকে আমার সিলেক্ট করে দিতে হবে। তো ১ম এ একইভাবে আমি এইটা ক্লিক করছি। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে আবার উপরে যাচ্ছি। এখন হচ্ছে কি করব? কিবোর্ডে কন্ট্রোলটা আগে প্রেস করব। প্রেস করে আবার এটা সিলেক্ট করব। করে কন্ট্রোল শিফট। আচ্ছা, এখানে প্রবলেম হচ্ছে আমি তো লেভেল সহ নিব না। লেবেল ছাড়া নিতে হবে, শুধু ডেটাটা নিতে হবে। তাহলে কি করব? এই সেল থেকে শুরু করব। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, এরপরে আবার কন্ট্রোল চেপে ধরে এই সেলটা নিব। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে ২ টা সেল ২ টা অ্যারে সিলেক্ট হলো। এরপর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো কোরিলেশন এর ভ্যালুটা দেখা যাচ্ছে 0.87। তার মানে যখন কোরিলেশন এর ভ্যালুটা কি হয়? 0.8 এর চেয়ে বেশি হয়, তখন আমরা বলি যে বেশ স্ট্রং পজিটিভ কোরিলেশন আছে ২ টা ভ্যারিয়েবল এর মধ্যে। তো এখানেও আমরা দেখছি যে জিডিপির সাথে এইচডিআই এর একটা স্ট্রং পজিটিভ কোরিলেশন কিন্তু আছে। তো এইভাবে ইকোনমিক্স এর একটা আইডিয়াকে আমি জাস্ট ডেটা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করলাম এক্সেল এ। আচ্ছা, এটা গেল। এরপরে আমি পরের শীটে চলে যাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি এই পর্যন্ত? দেখতে আমরা পাচ্ছি কারো। আরেকটা কোয়েশ্চেন পেয়েছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আরিক রহমান কোয়েশ্চেন করেছেন, হাউ টু লক আ ভ্যালু ইউজিং কিবোর্ড। হাউ কি টু লক আ ভ্যালু ইউজিং কিবোর্ড। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমি যে লক করছিলাম, সেল লক করা মনে হয় বুঝেছেন উনি। আমি যে লক করছিলাম, মানে হচ্ছে এই যে ডলার সাইন গুলো আসছিল, এটা তো আমি কিবোর্ড ইউজ করেই করছিলাম। সেটা হচ্ছে আপনার কিবোর্ডে অনেক সময় কিবোর্ডে শুধু উপরের দিকে দেখবেন যে F1, F2, F3, F4 এরকম বাটন আছে।
F4 বাটনটা দিলে হচ্ছে এই ডলার ভ্যালু গুলো অটোমেটিক চলে আসে। তো F4 যদি একবার দেন তাহলে হচ্ছে রোর আগে একটা ডলার আসবে, কলামের আগে একটা ডলার আসবে, ২ টা ডলার সাইন আসবে। আর যদি আরেকবার দেন তাহলে একটা ডলার সাইন আসবে শুধু রো এর আগে, আরেকবার দিলে শুধু কলামের আগে। মানে যেটা আপনি লক করতে চান সেই অনুযায়ী আপনি হচ্ছে ১ বার বা ২ বার বা ৩ বার হচ্ছে প্রেস করবেন। আর হচ্ছে ল্যাপটপে যেটা হয় সেটা হচ্ছে শুধু F4 দিলে হয় না। আপনার কিবোর্ডের সবার ল্যাপটপে এক হবে কিনা জানি না। বাট কিবোর্ডের আ নিচের দিকে লেফট কর্নারের দিকে ফাংশন নামে একটা বাটন আছে। তো ওই ফাংশন বাটনটা প্রেস করে একই সাথে ফাংশন এবং F4 ২ টা বাটন একসাথে প্রেস করতে হয়। তখন হচ্ছে এই ডলার সাইন গুলো আসে। কিন্তু এভাবে সিলেক্ট না করে আপনি চাইলে ম্যানুয়ালি ডলার সাইন গুলো লিখতে পারেন। লিখলেও একই কাজ হবে। আমি কি বোঝাতে পেরেছি? জি আপু, মনে হয় সবাই ক্লিয়ার হয়েছে। জি বুঝেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আর কোন কোয়েশ্চেন আছে কি? কথা বলবি। না আপু, এখন পর্যন্ত আর কারো কোয়েশ্চেন নেই। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি ইকোনমিক্স এর ভাইটাল একটা আপু জিনিস। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, সিওর সামিয়া। জি আপু, আমরা যখন স্ক্যাটার ডায়াগ্রামে ভ্যালুগুলো প্লট করলাম, তখন আমরা এক্স অ্যাক্সিসে কি দেখতে চাচ্ছি কোন ভ্যারিয়েবল আর ওয়াই অ্যাক্সিসে কি দেখতে চাচ্ছি এটা কি আমাকে ডিফাইন করে দিতে হয়? মানে কোনো ইয়ে আছে যে আমি এক্স অ্যাক্সিসে কি দেখবো? আচ্ছা, এটা হচ্ছে আপনি যেটা আগে সিলেক্ট করবেন সেটা আগে আসবে। যেমন এখানে আমি হচ্ছে আগে HDI টা দিয়েছি, এরপর জিডিপি দিয়েছি। এজন্য এক্স অ্যাক্সিস এ হচ্ছে HDI টা আসছে আর ওয়াই অ্যাক্সিস এ জিডিপি র‍্যাঙ্কিংটা আসছে। এরকম। মানে যেটা আগে থাকবে সেটা এক্স এ যাবে আর যেটা পরে থাকবে সেটা ওয়াই এ যাবে। বাট এটা হচ্ছে ইউজুয়ালি আমরা যেটা করি যে যদি আমাদের এখানে তো ২ টা ভ্যারিয়েবল কোরিলেশন দেখতে চাচ্ছি আমরা। তো কোরিলেশন এর ক্ষেত্রে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আলাদা থাকে না। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোরিলেশন এ ২ টা ভ্যারিয়েবল থাকে। তো ২ টার মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট এটা কিন্তু সিলেক্ট করে দিতে হয় না। জাস্ট ২ টা ভ্যারিয়েবল এর মধ্যে আমরা কোরিলেশনটা মানে অ্যাসোসিয়েশনটা দেখতে চাচ্ছি। কিন্তু আ কে কাকে এফেক্ট করছে, আ কার কে কাকে প্রভাবিত করছে সেই জিনিসটা কিন্তু আমরা দেখছি না। মানে কে ইন্ডিপেন্ডেন্ট আর কে ডিপেন্ডেন্ট, কে কাকে প্রভাবিত করছে সেই জিনিসটা আমরা দেখছি না। আমরা জাস্ট ২ টার মধ্যে রিলেশনশিপটা কি পজিটিভ নাকি নেগেটিভ এবং কতটা স্ট্রং রিলেশনশিপ, স্ট্রং নাকি উইক রিলেশনশিপ সেটা দেখতে চাচ্ছি। কিন্তু এরপরে আমরা যে রিগ্রেশন দেখব, কোরিলেশন এর সাথে এটা হচ্ছে আপনারা পড়বেন ইকোনমেট্রিক্স এ আব্দুল্লাহ স্যার সম্ভবত পড়াবে বা পড়িয়েছে। সেটা হচ্ছে যে রিগ্রেশন আর কোরিলেশন এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কোরিলেশন তো এরকম ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট আলাদা ভ্যারিয়েবল থাকে না। জাস্ট ২ টা ভ্যারিয়েবল থাকে। আর রিগ্রেশন এর মধ্যে ২ টা ভ্যারিয়েবল থাকতে পারে, তার চেয়ে বেশি ভ্যারিয়েবল থাকতে পারে। বাট অবশ্যই কিছু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে এবং একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। এবং যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোকে হচ্ছে এফেক্ট করবে এবং সেই এফেক্টটা কতখানি সেটা আমরা দেখতে চাচ্ছি। তো সেখানে আলাদা করে দেয়া থাকে। কিন্তু এখানে আপনি যেটাকেই আগে নেন, যেটাকেই এক্স নেন বা যেটাকেই ওয়াই নেন, কোন প্রবলেম নাই। জিনিসটা আসলে একই। আমি বুঝাতে পেরেছি সামিয়া? আচ্ছা আপু, জি জি বুঝতে আচ্ছা, পেরেছি। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি আগাই। এরপরে হচ্ছে রিগ্রেশন এ যাচ্ছি। রিগ্রেশন যেটা আমি বললাম কোরিলেশন দেখলাম আমরা। এরপর একটু অ্যাডভান্স রিগ্রেশন এ যাচ্ছি। সেটা হচ্ছে এখানে আমাকে জিডিপির ভ্যালু দেওয়া আছে। আ একই সম্ভবত আমি একই কান্ট্রি গুলোই নিয়েছি। জিডিপির ভ্যালু দেওয়া আছে, এক্সপোর্ট দেওয়া আছে, ইম্পোর্ট দেওয়া আছে। তো আমি দেখতে চাচ্ছি যে জিডিপির উপরে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ইমপ্যাক্টটা কিরকম? এই জিনিসটা আমি রিগ্রেশন এর মাধ্যমে দেখাবো। তো তাহলে এখানে হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে জিডিপি আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এক্সপোর্ট আর ইম্পোর্ট এই ২ টা। তো ১ম এই দেখছি যে জিডিপি এখানে দেয়া নাই। আমাকে কি করতে হবে? আগের শীট থেকে আমি নিয়ে আসবো। তো আগের শীট থেকে আমি জিডিপিটা নিয়ে আসবো। এই সেলটাতে আছে। আমি ১ম ডেটা সেলটা ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম কিবোর্ডে। দিয়ে আমি কন্ট্রোল সি দিয়ে সরি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম।
এরপরে হচ্ছে আমি এখানে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে কিন্তু পেস্ট করব না। কারণ আমি গত ক্লাসে দেখেছিলাম যে ফর্মুলা ছিল, ফর্মুলার কারণে এখানে ভ্যালুটা আসবে না। তো কি করতে হবে? আমাকে পেস্ট স্পেশাল এ যেতে হবে এবং এখানে হচ্ছে আমাকে পেস্ট ভ্যালুস দিতে হবে। তো পেস্ট ভ্যালুস দিলে আমার জিডিপি ভ্যালুটা চলে আসলো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আ রিগ্রেশন এনালাইসিস করব। তার জন্য আমি যাব ডেটা রিবন এ। ডেটা রিবনে গেলে আপনি দেখবেন যে রাইট কর্নারের দিকে উপরে ডেটা এনালাইসিস নামে একটা আ অপশন আছে। কিন্তু যদি কারো না থাকে, কারো নাও থাকতে পারে, সেটা আপনি কি করবেন? তখন হচ্ছে আপনি ফাইলে যাবেন। ফাইলে যেয়ে হচ্ছে অপশনস একটা মেনু পাবেন। অপশনস এ যাবেন। গিয়ে এখানে দেখবেন যে এক্সেল এর কিছু অপশন আসবে, যেমন একটা হচ্ছে অ্যাড ইনস। অ্যাড ইনস এ ক্লিক করলে একটু সময় লাগবে। আচ্ছা, অ্যাড ইনস এ ক্লিক করলাম, আসলো। এখানে ম্যানেজ এখানে আমি এক্সেল অ্যাড ইনসটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করাই আছে। এরপর আমি গো তে যাব। গো দিলাম। এখানে একটা ডায়ালগ বক্স আসবে, সেখানে এনালাইসিস টুল প্যাক নামে প্রথমেই একটা টুল প্যাক আছে। এইটা হচ্ছে আপনি টিক চিহ্ন দিয়ে ওকে দিলে আপনার এই এনালাইসিস এর অপশনটা ডেটা রিবনের আন্ডারে কিন্তু চলে আসবে। তো এভাবে আনার পরে আপনি এখান থেকে স্ট্যাটিস্টিক্যাল বা রিগ্রেশন রিলেটেড যেকোনো কাজ এই জায়গাটা থেকে করতে পারবেন। তো সেটা কিভাবে আমি দেখাচ্ছি। আমি ডেটা এনালাইসিস এ ক্লিক করছি। ক্লিক করার পরে হচ্ছে আমি রিগ্রেশন এ যাচ্ছি। এখানে আপনি কিন্তু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখতে পারেন চাইলে, হিস্টোগ্রাম দেখতে পারেন। এটা যদি আমি একটু দেখাই, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সিলেক্ট করা থাকতে আমি ওকে দিলাম। এখানে আমাকে একটা ইনপুট রেঞ্জ দিতে হবে। সাপোজ আমি জিডিপি টা দেখতে চাচ্ছি। তো জিডিপি সিলেক্ট করে আমি এই পুরা কলামটা সিলেক্ট করলাম। করার পরে আমি হচ্ছে লেভেলস ইন ফার্স্ট রো, প্রথম রোটাতে লেভেল ছিল, ভ্যারিয়েবলটার নাম। তো আমি এইটা ক্লিক করে সিলেক্ট করে দিলাম। এরপর এটা কি করতে চাচ্ছি, আমি নতুন একটা ওয়ার্কশিটে আমি আমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটাকে রাখতে চাচ্ছি। তো এটা সিলেক্ট করে দেওয়া থাকলো। এরপর হচ্ছে যদি আমি ওকে দেই তাহলে কি আসে? আচ্ছা, আমি মনে হয় কিছু চুজ করে দেইনি। সেটা হচ্ছে এখানে সামারি স্ট্যাটিস্টিক্স আমি দেখতে চাই। আমি কনফিডেন্স লেভেল দেখতে চাই। এরকম বেশ কিছু জিনিস সিলেক্ট করে আপনি যদি ওকে দেন, তাহলে পরে একটা নতুন শীট হবে। সেখানে কিন্তু আপনার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স চলে আসবে। শীটের নামের উপর ডাবল ক্লিক করলে হচ্ছে আপনার রিনেম করার অপশনটা আসবে। সেখানে আপনি রিনেম করতে পারবেন। আচ্ছা, এই জায়গাটায় আপনার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর কিছু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক আসলো। আমি এখানে নাম্বারগুলো সিলেক্ট করে হোম রিবনের আন্ডারে যদি নাম্বার দিয়ে দেই, তাহলে ভ্যালুগুলো আরো সুন্দরভাবে আসছে। এই ছিল হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক। আচ্ছা, এরপরে আমি রিগ্রেশনে যাচ্ছি। এখান থেকে আমি আবার ডেটা মেনুতে যাচ্ছি হচ্ছে ডেটা এনালাইসিস। এই অপশনটাতে এখানে আপনি হিস্টোগ্রাম করতে পারেন, সেটা আমি আর দেখাচ্ছি না। আমি সরাসরি রিগ্রেশনে যাচ্ছি। রিগ্রেশন ক্লিক করে আমি যদি ওকে দেই, এখানে আমার একটা ডায়ালগ বক্স আসবে। সেখানে আমি হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো সিলেক্ট করে দেব। তো প্রথমে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এখানে লেখা আছে ইনপুট ওয়াই রেঞ্জ, ওয়াই মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই বক্সটা আমি সিলেক্ট করে, আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে জিডিপি। তো জিডিপি আমি হচ্ছে ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে সিলেক্ট হলো। এরপর আমি এক্স গুলো সিলেক্ট করব। এক্স আমার এখানে দুইটা আছে। তো দুইটা রো একসাথে সিলেক্ট করে আমি সিলেক্ট করে ডান দিকে আসলাম, দুটো সিলেক্ট হলো। এরপর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে পুরা দুইটা অ্যারে একসাথে সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি লেভেলস আছে, প্রথম রোতে লেভেল আছে, তাই আমি লেভেল সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে 95% আছে, সেটা আমি আর চেঞ্জ করছি না। আপনি চাইলে রেসিডুয়াল দেখতে পারেন। এইটা ক্লিক করলে রেসিডুয়ালটা সহ চলে আসবে। এগুলো আমি আর দিচ্ছি না, আমি সরাসরি ওকে দিয়ে দিচ্ছি। ওকে দিলে অটোমেটিক একটা হচ্ছে
নতুন শীটে রিগ্রেশন রেজাল্টটা চলে আসবে। আসলো, এটাকে আপনি যদি আবার এই ভ্যালুটা গুলোকে সিলেক্ট করে হোম রিবনের আন্ডারে নাম্বারে নিয়ে যাই, তাহলে ভ্যালুটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে রিগ্রেশন আউটপুটের 3টা ভাগ থাকে। এখানে রিগ্রেশনের কিছু আর স্কোয়ার টাইপের জিনিসপত্র আছে, এরপরে একটা অ্যানোভা টেবিল আছে, এরপরে হচ্ছে একটা কোএফিসিয়েন্টের ভ্যালু এবং পি ভ্যালুর একটা টেবিল চলে আসছে। তো কিভাবে রিগ্রেশন রেজাল্টকে ইন্টারপ্রিট করতে হয় সেটা যদি আমি একদম ছোট করে বলি, সেটা হচ্ছে প্রথমে রিগ্রেশনে আর স্কোয়ারের দিকে তাকাতে হয়। আর স্কোয়ারের ভ্যালুটা যত বেশি, আমরা বলবো যে এখানে আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0.85। তার মানে হচ্ছে যে ওয়াই এর যেই ভ্যারিয়েন্সটা, ওয়াই এর ভ্যারিয়েন্স এক্স ভ্যারিয়েবল গুলোর ভ্যারিয়েন্স দিয়ে 85% এক্সপ্লেইন করা যায়। এটা হচ্ছে আর স্কোয়ারের সহজ একটা ইন্টারপ্রিটেশন। এরপরে আমি কি করব, আমি এই কোএফিসিয়েন্ট টেবিলের মধ্যে প্রথমে হচ্ছে আমি পি ভ্যালুর দিকে তাকাবো। তো পি ভ্যালুটা আমরা জানি যে 0.05 এর চেয়ে ছোট হলে সেই ভ্যারিয়েবলটা হচ্ছে 5% লেভেল অফ সিগনিফিকেন্সে সিগনিফিক্যান্ট। তো এখানে আমি দেখছি যে এক্সপোর্ট এবং ইন্টারসেপ্ট বা কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট, এই দুইটার ভ্যালু 0.05 এর চেয়ে ছোট। তার মানে হচ্ছে এক্সপোর্ট ইজ এ সিগনিফিক্যান্ট ভ্যারিয়েবল ইন এক্সপ্লেইনিং দ্য জিডিপি পার ক্যাপিটা। তো তাহলে এখানে কোএফিসিয়েন্টের ভ্যালু যখন সিগনিফিক্যান্ট হবে, তখন আমি কোএফিসিয়েন্টের পি ভ্যালুর দিকে তাকানোর পরে যখন দেখবো সিগনিফিক্যান্ট, তারপর আমি কোএফিসিয়েন্টের ভ্যালুর দিকে তাকাবো। যেমন এখানে কোএফিসিয়েন্টের ভ্যালুটা হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে 5.13। তার মানে হচ্ছে যে যদি এক্সপোর্ট 1 ইউনিট বাড়ে, তাহলে জিডিপি 5.13 ইউনিট বাড়বে। তো এই হচ্ছে একদম অল্প কথা রিগ্রেশনের ব্যাখ্যা। এটা আমরা দেখলাম রিগ্রেশন কিভাবে এক্সেলে করা যায়। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এক্সেলে তো রিগ্রেশন করলাম আমরা, এটা ছিল সিম্পল, জাস্ট হচ্ছে সিম্পল না, মাল্টিপল ভ্যারিয়েবল ছিল। লিনিয়ার রিগ্রেশন আমরা দেখলাম। তো লিনিয়ার রিগ্রেশন একদম এক্সেলের যেই ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন একদম বেসিক যেটা, সেটা করলাম আমরা। কিন্তু রিগ্রেশন তো আরো অনেক অ্যাডভান্স টাইপের আছে। আপনারা যত আরো ইকোনোমেট্রিক্স এর অ্যাডভান্স স্টেজে যাবেন, আপনারা টাইম সিরিজ দেখবেন, ক্রস সেকশন দেখবেন, তারপরে হচ্ছে প্যানেল দেখবেন। তো সব রকম ডেটা, এক এক রকম ডেটা দিয়ে কিন্তু লিনিয়ার রিগ্রেশন ছাড়াও আরো অ্যাডভান্স আপনারা নন লিনিয়ার রিগ্রেশন দেখবেন, তারপরে টাইম সিরিজের ক্ষেত্রে ফোরকাস্টিং মডেল দেখবেন, বিভিন্ন রকম অ্যাডভান্স কিছু রিগ্রেশন মেথড আপনারা দেখবেন। তো আমরা এখানে এক্সেলে যেটা দেখলাম সেটা একদম সিম্পল, জাস্ট লিনিয়ার রিগ্রেশন। বাট এখানে এক্সেলে কিন্তু অ্যাডভান্স রিগ্রেশন গুলো করার কোনো অপশন নাই। এক্সেলে সেটা লাগেও না, কারণ অ্যাডভান্স রিগ্রেশন যদি কেউ করতে চায় ডেটা অ্যানালাইসিস, সেটা কিন্তু ওটার জন্য আরো অনেক সফটওয়্যার আছে। যেমন টাইম সিরিজের জন্য স্পেশালি সফটওয়্যার আছে, ইভিউস, আপনারা নাম শুনে থাকতে পারেন। তারপরে এসপিএসএস আছে, স্টেটা আছে। এরকম কিন্তু বেশ কিছু আপনারা যদি রিগ্রেশন বা এরকম স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, ইকোনোমেট্রিক অ্যানালাইসিস করতে চান অ্যাডভান্স লেভেলে, সেটার জন্য অন্য সফটওয়্যার আছে। তো এক্সেল কিন্তু জাস্ট সহজে যে কোনো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য ইউজ করা হয়। তো এখানে কিন্তু আপনার অ্যাডভান্স রিগ্রেশনের যে অপশন বলেন, বা একটু পরে আমরা ফোরকাস্টিং দেখবো, এরকম অ্যাডভান্স অপশন গুলো এখানে কিন্তু খুঁজে পাবেন না। বাট এক্সেলে যেটা সুবিধা, সেটা হচ্ছে সহজে শেখা যায়। এখানে আহ কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে হয় না আলাদা করে, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয় না, কোনো কোডিং শিখতে হয় না, জাস্ট ক্লিক করে করে আপনি কাজগুলো করতে পারেন। তো এই যে অ্যাডভান্স রিগ্রেশনের যে অপশন গুলো, সেইটা আপনারা কিন্তু স্টেটাতে শিখতে পারেন, যেটা হচ্ছে এটার চেয়ে আরো অ্যাডভান্স। কিন্তু কথা হচ্ছে যে এক্সেলে যা যা করা যায় সবই স্টেটাতে করা যায়, কিন্তু স্টেটাতে আরো অ্যাডভান্স অনেক কিছু করা যায় যেগুলো এক্সেলে করা যায় না বা দরকারও হয় না। কারণ এক্সেল তো শুধু জাস্ট ডেটাবেস তৈরি করা বলেন বা সিম্পল কিছু অ্যানালাইসিস বলেন, সেগুলোর জন্য ইউজ করা হয়। তো স্টেটার জন্য আপনারা স্টেটা যদি শিখতে চান, সেটার জন্য আমি ছোট করে বলে রাখি যে আমার একটা কোর্স আছে, সেটা হচ্ছে বহুব্রীর সাথে, আপনারা শুনেছেন। সেটা হচ্ছে আপনারা বহুব্রীর সাথে কোর্সটা করতে পারেন চাইলে। আর আপনারা যদি শিখতে চান তাহলে আমাকে বলতে পারেন। আমি আমার ইকোনমিক্স ডিপার্টমেন্টের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট কুপন আছে,
সেটা হচ্ছে আপনারা যদি ফারহিন 10 এই কুপনটা ইউজ করেন তাহলে 10% ডিসকাউন্ট পাবেন সেই কোর্সটার উপরে। জাস্ট এতটুকু বলে রাখলাম। এরপরে রিগ্রেশনের আমরা কিছু অ্যাডভান্স জিনিস ওখানে আমরা দেখতে পাবেন যদি আপনারা কোর্সটা করেন। এরপরে আমি যাচ্ছি এখান থেকে রিগ্রেশনের এই জিনিসটা আমি করলাম। এখান থেকে আমি কি করব? এরপরে আরেকটা জিনিস করব সেটা হচ্ছে ক্যাটেগরাইজিং। গত ক্লাসে আমরা করেছিলাম ক্যাটেগরি করেছিলাম ইফ কমান্ডটা ইউজ করে। তো ইফ কমান্ডটা ইউজ করে আমরা যে ক্যাটেগরি করেছিলাম সেখানে ২ টা ক্যাটেগরি ছিল। একটা হচ্ছে হাই, একটা হচ্ছে লো। আপনাদের যদি মনে থাকে যে ইফ দিয়ে আমরা প্রত্যেকটা সেলস কে আমরা হচ্ছে হাই এবং লো ২ টা ক্যাটেগরিতে ভাগ করেছিলাম। তো এখানে আমরা কি করব? আরেকটু বেশি ক্যাটেগরিতে নিতে হলে কিভাবে ইফ কমান্ডটা ইউজ করব সেটা দেখাবো। সেটা হচ্ছে যে ইফ লিখলাম আমি লেখার পরে আচ্ছা এখানে বলে রাখি এখানে আছে কান্ট্রির গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা এই ডেটাটা আছে আর এক্সপোর্ট পার ক্যাপিটা এই ডেটাটা আছে। এখান থেকে আমরা আরেকটা পিভট টেবিল দেখবো একটু পরে। আগে আমরা হচ্ছে ক্যাটেগরি কাজটা করে নেই। তো ইফ কমান্ডটা ইউজ করলাম এরপরে হচ্ছে আমি কি করব? এখানে প্রত্যেকটা কান্ট্রিকে আমি ৪ টা ভাগে ভাগ করব। ৪ টা ভাগে ভাগ করব কিসের ভিত্তিতে? তাদের গ্রস ন্যাশনাল ইনকামের ভিত্তিতে। তো কে কোন ক্যাটেগরিতে পড়বে সেই জিনিসটা আমি জাস্ট এই সেলটাতে কমেন্ট করে লিখে রেখেছি যাতে বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে যদি কান্ট্রির গ্রস ন্যাশনাল ইনকাম ১০২৫ এর চেয়ে ছোট হয় তাহলে সেটা হবে লো ইনকাম। যদি ১০২৬ থেকে ৩৯৯৫ এর মধ্যে হয় তাহলে সেটা হবে লো মিডল ইনকাম। যদি ৩৯৯৬ থেকে ১২৩৭৫ হয় তাহলে হবে হাই মিডল ইনকাম। আর এর চেয়ে বেশি হলে হবে হচ্ছে হাই ইনকাম। তাহলে আমার টোটাল ৪ টা ক্যাটেগরি হবে। এই ৪ টা ক্যাটেগরি নিয়ে আমি এই কলামটাতে ক্যাটেগরিতে জাস্ট লিখব ইফ ফাংশনটা ইউজ করে। তো প্রথমে আমি দিব কি ইফ লিখে ব্র্যাকেট শুরু করলাম। এরপরে আমি এইটা ক্লিক করব। এইটা যদি কত হয়? ১০২৫ এর চেয়ে ছোট। if b2 is less than 1025 এটা হচ্ছে আমার লজিকটা। এইটা যদি ট্রু হয় তাহলে এক্সেল কি লিখবে? তাহলে লিখবে লো ইনকাম। এরপর আমার ইনভার্টেড কমার মধ্যে এটা লেখার পরে আমি কমা দিলাম। কমা দিয়ে কি লিখবো? যদি এইটা ট্রু না হয় মানে b2 যদি 1025 এর চেয়ে ছোট না হয় তাহলে কি হবে? তাহলে সে লো ইনকাম হবে না কিন্তু সে লো মিডল ইনকাম হতে পারে, হাই মিডল ইনকাম হতে পারে, হাই ইনকাম হতে পারে। এখানে আবার ৩ টা ক্যাটেগরি। তাহলে আমি কি করব? আবার ইফ লিখব। আবার ইফ দিয়ে আমি আবার ব্র্যাকেট শুরু করলাম। আবার আমার এই ভ্যালুটা b2 লেস দ্যান এবার কত? 3995 পরের ক্যাটেগরিটা। এরপরে কমা দিলাম। এইটা যদি ট্রু হয় তাহলে কি লিখব? লো মিডল ইনকাম। লো মিডল ইনকাম। কিন্তু যদি এটাও ফলস হয় তাহলে কি করব? কমা দিয়ে আমি আবার ইফ লিখব। আবার ইফ লেখার পরে আমি আবার কি করব? b2 লেস দ্যান 12375 কমা দিয়ে আমি লিখব যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে হাই মিডল ইনকাম। কিন্তু যদি এটাও ফলস হয় তাহলে কি হবে? হাই ইনকাম। কমা দিয়ে আমি আবার লিখলাম হাই ইনকাম। এখন দেখবেন যে আমি ৩ টা ইফ শুরু করেছি। ৩ টা ইফের সাথে আমি ৩ টা ব্র্যাকেট ওপেন করেছি। তাহলে এখন আমাকে ৩ টা ব্র্যাকেট আবার ক্লোজ করতে হবে। যদি আমি এন্টার দেই এখন এই ফাইলটা যখন আমি শেয়ার করব সলভ করা ফাইলটা তখন এই আপনারা ফর্মুলা বারে গেলে এই হচ্ছে ফাংশনটা পুরোটা দেখতে পারবেন। তো আমি এখন এন্টার দিচ্ছি। একটা টাইপও আছে।
আচ্ছা, তারপরটা অটোমেটিক এক্সেল কালেক্ট করে দিয়েছে। এখন হচ্ছে আমি ফাংশনটা এখানে কি ইউজ করলাম? ৩ টা ইফ শুরু করেছি। আপনারা ফর্মুলা বারে গেলে দেখতে পাবেন। ৩ টা ইফ দিয়ে আমি হচ্ছে একটা লুপ ক্রিয়েট করেছি। এখন ১ম কান্ট্রিটা আসলে হচ্ছে লো মিডল ইনকাম। এখন এইটাকে আপনি যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা সেলে চলে আসলো। ৪ টা ক্যাটেগরিতে সবগুলা কান্ট্রি হচ্ছে ভাগ হয়ে গেল। এখন আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কি? একটু জানাবেন আমাকে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? মনে হয় কারো কোনো কোয়েশ্চেন নেই আপু। আমরা কন্টিনিউ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি কি করব? আমি এখন এখান থেকে একটা পিভট চার্ট ক্রিয়েট করব। সেটা হচ্ছে আমি উম এখানে যেকোনো একটা সেল সিলেক্ট করে আমি হচ্ছে ইনসার্ট এ যাচ্ছি। ইনসার্ট এ গিয়ে আমি পিভট টেবিল সিলেক্ট করছি। করে আমি যেটা করব সেটা হচ্ছে টেবিলটা কোন টেবিলের উপর ভিত্তি করে আমি পিভট চার্টটা ক্রিয়েট করছি এটা এক্সেল অটোমেটিক ঠিক করে নিয়েছে। এই পুরা ডাটা সেটটাকে সে সিলেক্ট করে নিয়েছে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এর আগের ক্লাসে যেটা দেখিয়েছিলাম যে নতুন ওয়ার্কশিটে আমি হচ্ছে পিভট চার্টটা রেখেছিলাম, কিন্তু এখন আমি সেটা করব না। আমি এক্সিস্টিং ওয়ার্কশিটে রাখবো। এক্সিস্টিং ওয়ার্কশিট মানে এই ওয়ার্কশিটটাতেই আমি রাখবো। এখানে লোকেশন হিসেবে আমি এরকম একটা সেল সিলেক্ট করে দিচ্ছি, এরপর ওকে দিচ্ছি। তো এখানে একটা পিভট চার্ট ক্রিয়েট হবে এবং পিভট টেবিলের যে ফিল্ড গুলা সেটা আমাকে ডান পাশে দেখাচ্ছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি কান্ট্রি ক্যাটেগরি ৪ টা ক্যাটেগরি আছে এখানে। এটাকে টেনে আমি রোজ এর মধ্যে নিয়ে আসবো। তো আনার পরে দেখবেন যে ৪ টা ক্যাটেগরি চলে আসলো। এখন আমি আবার কান্ট্রি ক্যাটেগরি এইটাকে ক্লিক করে যদি ভ্যালুজ এর মধ্যে নিয়ে আসি, তাহলে কি হবে? কাউন্ট অফ কান্ট্রি ক্যাটেগরি মানে প্রত্যেকটা ক্যাটেগরিতে কতগুলা কান্ট্রি আছে সেই কাউন্টটা এই কলামে চলে আসছে। এটা অটোমেটিক এক্সেল ক্রিয়েট করে দিয়েছে। এরপরে আমি দেখতে পাচ্ছি যে তাহলে হাই ইনকাম আছে ৫৮ টা দেশ আর লো মিডল ইনকাম আছে ২২ টা দেশ এরকম। আচ্ছা, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এক্সপোর্ট এর ক্ষেত্রে কিছু দেখতে চাই। এক্সপোর্ট পার ক্যাপিটা এটাকে আবার আমি টেনে ভ্যালুজ এর মধ্যে নিয়ে আসবো। আচ্ছা, গত ক্লাসে আমি যেটা করেছিলাম আমি যে পিভট টেবিলটা ক্রিয়েট করেছিলাম ওখানে জাস্ট এরকম একটা কলাম ছিল। আর এখন আমি দেখতে পাচ্ছি যে পিভট টেবিলে আসলে এরকম অনেকগুলা কলাম পাশাপাশি বিভিন্ন ডেটার জন্য দেখা যায়। যেমন এখানে আমি প্রথমটাতে দেখছি কাউন্ট অফ কান্ট্রি ক্যাটাগরি, এরপর আমি দেখছি এক্সপোর্ট পার ক্যাপিটাল সাম। তো সাম এর ক্ষেত্রে আমি একটা কাজ করি যে এখানে বোঝাচ্ছে এরকম বিষয়টা যে হাই ইনকাম যে কান্ট্রি গুলো আছে সেগুলোর টোটাল এক্সপোর্ট পার ক্যাপিটা কত সেটা দেখাচ্ছে। তো আমি যেটা করব সাম অফ এক্সপোর্ট পার ক্যাপিটা এই অ্যারোটাতে ভ্যালুস ফিল্ডের মধ্যে এই অ্যারোটাতে ক্লিক করব। ক্লিক করে আমি ভ্যালু ফিল্ড সেটিংস এ যাব। গিয়ে আমি শো ভ্যালুস অ্যাজ এখানে হচ্ছে আমি পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল এইটা ক্লিক করে আমি যদি ওকে দেই তাহলে বিষয়টা এরকম যে টোটাল 100% এক্সপোর্ট পার ক্যাপিটার মধ্যে শুধুমাত্র হাই ইনকাম কান্ট্রি গুলার এক্সপোর্ট পার ক্যাপিটাই হচ্ছে 93%। এরপরে আমি যদি আরেকটা আরেকটা কলাম আনতে চাই আমি কি করব? আবার এক্সপোর্ট পার ক্যাপিটা এটাকে টেনে আমি আবার ভ্যালুজ এর মধ্যে নিয়ে আসি। তো কি হলো? আবার সাম অফ এক্সপোর্ট পার ক্যাপিটা আসলো। কিন্তু এবার আমি কি করব? এবার আমি এভারেজ দেখতে চাচ্ছি। তো আমি আবার এই অ্যারোটাতে ক্লিক করব। সাম অফ এক্সপোর্ট পার ক্যাপিটা সেকেন্ড যেটা, অ্যারোটাতে ক্লিক করলাম, ভ্যালু ফিল্ড সেটিংস এ গেলাম। গিয়ে হচ্ছে আমি সাম এর জায়গায় আমি এভারেজ সিলেক্ট করে ওকে দিলাম। তো দেখা যাচ্ছে যে আ হাই ইনকাম কান্ট্রি গুলার এভারেজ পার ক্যাপিটা এক্সপোর্ট হচ্ছে এত। তো এভাবে কিন্তু পিভট টেবিলে একসাথে অনেকগুলা কলাম এনে আমরা হচ্ছে বিভিন্ন রকম এনালাইসিস করতে পারি।
আচ্ছা, এখান থেকে পিভট টেবিল থেকে আমি যদি কিছু চার্ট করে দেখাই, যেমন আমি প্রথম 2টা কলাম সিলেক্ট করলাম। করে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ইনসার্টে গেলাম। আমি একটা পাই চার্ট দেখতে চাচ্ছি। পাই চার্ট আনলাম। এনে আমি হচ্ছে একটা একটু ডিজাইন করে কুইক লেআউট ডিজাইন ট্যাবের মধ্যে আপনি যখন পাই চার্টটা সিলেক্ট করবেন এখানে, তখন এখানে ডিজাইন আর ফরম্যাট এই ২টা নতুন রিবন আসবে। তো ডিজাইন রিবনের আন্ডারে আপনি কুইক লেআউটে যাবেন। গিয়ে আপনি কিছু কুইক লেআউট, যেমন আমি এটা যদি নেই, এরকম একটা চার্ট আসবে। এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আমার যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটের মধ্যে 50% কান্ট্রি হচ্ছে হাই ইনকাম কান্ট্রি আর 2% কান্ট্রি হচ্ছে লো ইনকাম কান্ট্রি। তো এভাবে একটা পাই চার্ট আনলাম। আমি কিন্তু কি করলাম, প্রসেসটা হচ্ছে যে আমি প্রথমে একটা পিভট চার্ট ক্রিয়েট করলাম। পিভট চার্ট থেকে আমি একটা পাই চার্ট নিলাম। আপনি একটু চিন্তা করে দেখেন যে আমি যদি সরাসরি এই যে আমার ডেটা সেটটা ছিল, এই ডেটা সেট থেকে যদি সরাসরি পাই চার্ট ক্রিয়েট করতে চাইতাম, আমার কিন্তু হতো না, প্রবলেম হতো। তো সেজন্য আমি এটাকে ছোট করে আগে একটা পিভট টেবিলে আনলাম। পিভট টেবিল থেকে আমি একটা পাই চার্ট করলাম। কাজটা অনেক ইজি হয়ে গেল। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আরেকটা চার্ট করে দেখাই। আমি এইটা সিলেক্ট করছি আর কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে আবার এই কলামটা সিলেক্ট করছি। এরপরে আমি ইনসার্টে যাচ্ছি। ইনসার্টে গিয়ে এরপরে যদি আমি বার চার্ট নেই, এরকম একটা বার চার্ট, এরকম একটা বার চার্ট, সেটা হচ্ছে কোন কান্ট্রির এভারেজ এক্সপোর্ট পার ক্যাপিটা কত, সেইটা এখানে দেখাবে। এখানে দেখা যাচ্ছে যে লো ইনকাম কান্ট্রির এক্সপোর্ট পার ক্যাপিটা খুবই কম, এজন্য এখানে মনে হচ্ছে এখানে কিছু নাই, বাট আছে। আমি যদি আরেকটা কাজ করি সেটা হচ্ছে এই চার্টটা ক্লিক করার পরে উপরে এই ডান কর্নারে একটা চার্ট এলিমেন্টের প্লাস সাইন আসবে। আপনি এখানে ক্লিক করলে আমি হচ্ছে একটা ডেটা লেবেল এই জিনিসটা সিলেক্ট করে দিচ্ছি এবং আমি আরেকটা কাজ করছি সেটা হচ্ছে এইটা সিলেক্ট করে আমি ডেসিমাল প্লেসটা একটু কমিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। তো এভাবে কিন্তু আপনি আমি যদি আরেকটু ইয়ে করে দেখাই, সাপোজ এখানে পাই চার্টটা যে আমি আনলাম, এইটা কিন্তু আমি অন্যভাবে করতে পারতাম। সেটা হচ্ছে কি, আমি কাউন্ট নামে একটা ফাংশন আছে, গত ক্লাসে দেখেছিলাম। তো কাউন্টের আরেকটা অ্যাডভান্স বিষয় হচ্ছে কাউন্ট ইফ দিয়ে আমি যদি এই টোটাল কান্ট্রি ক্যাটাগরির যেই কলামটা, এইটা সিলেক্ট করলাম, কমা দিলাম, সেটা হচ্ছে যে প্রথমে কাউন্ট ইফ দিয়ে আমি কান্ট্রি ক্যাটাগরি সিলেক্ট করলাম, কমা দিয়ে আমি যদি ইনভার্টেড কমার মধ্যে লো ইনকাম লিখে দেই, তাহলে লো ইনকাম কান্ট্রি কতগুলো আছে সেই কাউন্টটা আমাকে হচ্ছে দেখাবে। একইভাবে আমি হাই ইনকাম কতগুলো আছে, হাই মিডল ইনকাম কতগুলো আছে, লো মিডল ইনকাম কতগুলো আছে, আলাদা আলাদা করে হচ্ছে ক্যালকুলেট করতে পারতাম। ক্যালকুলেট করে তারপরে আমি সেখান থেকে একটা পাই চার্ট করতে পারতাম। কিন্তু এই পুরো প্রসেসটাতে অনেক সময় লাগতো, যে কাজটা কিন্তু পিভট চার্ট করাতে অনেক ইজি হয়ে গিয়েছে। তো এভাবে আমরা কোনো গ্রাফ করার আগে চিন্তা করব যে এই গ্রাফটা পিভট টেবিল করে তারপর করলে আমাদের জন্য ইজি হয় কিনা। আচ্ছা, এই গেল। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে?
মেবি কার কোনো কোয়েশ্চেন নেই আপু। আচ্ছা, এরপরে আসছি যে আমি রিগ্রেশন একটা দেখলাম। রিগ্রেশনের একটা মেইন পূর্ব শর্ত হচ্ছে যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে, মানে লিনিয়ার রিগ্রেশনের কথা আমি বলছি, লিনিয়ার রিগ্রেশনে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ থাকবে। রিলেশনশিপটা নন লিনিয়ার হওয়া যাবে না। তো লিনিয়ার রিলেশনশিপ আনার জন্য কি করতে হয়, আমাদেরকে অনেক সময় ভ্যারিয়েবলটাকে ট্রান্সফর্ম করে নিতে হয়। ট্রান্সফর্ম না করা অবস্থায় দেখা যায় যে রিলেশনশিপটা লিনিয়ার না। তখন আমাদেরকে বিভিন্ন রকম ভাবে রিগ্রেশন যে ইকুয়েশনটা সেটা চেঞ্জ করে করে দেখতে হয় যে কিভাবে করলে ইকুয়েশনটা লিনিয়ার হয়। তো সেরকম একটা প্রসেস আমি এখানে দেখাবো। যেমন এখানে আমার কাছে ডেটা আছে হেলথ এক্সপেন্ডিচার পার ক্যাপিটা আর মর্টালিটি রেট, এই দুইটা বিষয়ের ডেটা আমার কাছে আছে। তো এখানে আমি হেলথ এক্সপেন্ডিচার পার ক্যাপিটা এটাকে যদি আমি এই দুটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি হচ্ছে একটা স্ক্যাটার প্লট যদি করি, দেখা যাচ্ছে যে এই যে স্ক্যাটার প্লটটা এখানে আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপটা কিন্তু লিনিয়ার না, এটা একটা কনভেক্স টাইপের বলা যায়, কনভেক্স টাইপের একটা রিলেশনশিপ দেখা যাচ্ছে। তো আমি এখন কি করব, এই দুইটা ভ্যারিয়েবলকে আমি লনে নিব। লনে নেওয়ার জন্য কি করব, আমি ইকুয়াল সাইন দেব, লন লিখব, ব্র্যাকেটের মধ্যে আমি এই ভ্যালুটা লিখে এন্টার দেব আর সবগুলো নিয়ে আসবো। আবার একইভাবে আমি মর্টালিটি রেটের জন্য লনে নিচ্ছি, তো এখন লনে নেওয়ার পরে আমি যদি দুইটার মধ্যে একটু দেখি স্ক্যাটার প্লট করে, এখন দেখা যাচ্ছে রিলেশনশিপটা কিন্তু অনেকটা লিনিয়ার হয়ে আসছে। তো এখন যদি আমি রিগ্রেশন রান করি তাহলে আমি কি করব, আমি ডেটা মেনুতে যাচ্ছি, যে ডেটা অ্যানালাইসিস, রিগ্রেশন সিলেক্ট করে আমি ওকে দিচ্ছি। ইনপুট ওয়াই রেঞ্জের মধ্যে আমি এখানে হচ্ছে আমার ওয়াই ভ্যারিয়েবলটা হচ্ছে মর্টালিটি রেট, আর এক্সটা হচ্ছে আমার হেলথ এক্সপেন্ডিচার পার ক্যাপিটা। লেভেলস আমি সিলেক্ট করে দিলাম আর এরপর ওকে দিচ্ছি। আমার চলে আসলো রিগ্রেশন রেজাল্ট, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এই ভ্যালুটার দিকে তাকাই, এটাকে আমি আগে নাম্বারে নিচ্ছি, পি ভ্যালুটা হচ্ছে 0 নন হেলথ এক্সপেন্ডিচার পার ক্যাপিটার জন্য। তো এখানে আমি দেখতে পাচ্ছি পি ভ্যালুটা 0.00, তার মানে হচ্ছে সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট হলে আমি এরপর কোএফিসিয়েন্টের দিকে তাকাবো, কোএফিসিয়েন্ট হচ্ছে -0.5। তো এর এর আগে আমি যে রিগ্রেশনটা দেখেছিলাম সেটা কিন্তু লিনিয়ার ছিল, লেভেল ফর্মে ছিল, লগ ফর্মে ছিল না। তো ওখানে আমার হিসাবটা কিরকম ছিল যে এক্স যদি 1 ইউনিট বাড়ে তাহলে ওয়াই হচ্ছে 1 ইউনিট বাড়বে। আর এখানে যেহেতু আমি লনে নিয়েছি, এখানে হিসাবটা হচ্ছে এরকম যে এক্স যদি 1% বাড়ে তাহলে ওয়াই হচ্ছে এত পার্সেন্ট কমবে বা বাড়বে। যেমন এখানে যদি হেলথ এক্সপেন্ডিচার পার ক্যাপিটা 1% বাড়ে তাহলে মর্টালিটি রেট 0.58% কমবে, কমবে কারণ সাইনটা নেগেটিভ। তো এভাবে আমরা বিভিন্ন রকম রিগ্রেশন এখানে হচ্ছে করতে পারি। আচ্ছা, এরপরে আমি ফোরকাস্টিং এ চলে যাচ্ছি। ফোরকাস্টিং, আমি এখানে লিনিয়ার ফোরকাস্টিং একটা মডেল দেখাবো, যেটা হচ্ছে ফোরকাস্টিং এর আপনারা আরো অনেক অ্যাডভান্স মডেলিং করবেন আপনারা যখন টাইম সিরিজ পড়বেন। টাইম সিরিজে ফোরকাস্টিং করার অনেক অ্যাডভান্স মডেলিং আপনারা দেখবেন, বাট একদম শুরুতে ফোরকাস্টিং এর এবিসিডি বলা যায় যে কিভাবে আমরা লিনিয়ার ফোরকাস্ট করতে পারি। সেটা হচ্ছে আমি এখানে দুইটা মেথডে করে দেখাবো, দুইটা মেথড অ্যাকচুয়ালি একই কাজ করে, বাট আমি জাস্ট দুইটা ওয়ে দেখাবো কাজটা করার। সেটা হচ্ছে একটা ফর্মুলা ইউজ করে এবং একটা হচ্ছে ফর্মুলা মানে এক্সেল এর ফাংশন ইউজ করে, আরেকটা হচ্ছে ইকুয়েশন ইউজ করে। তো প্রথমে আমি ফাংশন ইউজ করে দেখাচ্ছি। আমার কাছে এখানে 1 জানুয়ারি 2019 থেকে কত পর্যন্ত 31 মার্চ 2019 পর্যন্ত আমার কাছে কিছু
সেলস এর ডেটা দেওয়া আছে। তো সেলস এর ডেটা দেওয়া আছে, আমাকে বলা হয়েছে যে আমাকে এর পরের মাসের মানে 1 এপ্রিল 2019 এর সেলস এর ফোরকাস্টটা করে দেখাতে। তো সেটা আমি কিভাবে করতে পারি? সেটা হচ্ছে এই সেলটা থেকে আমি শুরু করব আমার ফোরকাস্টিং। আমি ইকুয়াল সাইন দিলাম। ফাংশনটার নাম হচ্ছে ফোরকাস্ট। ফোরকাস্ট লেখার পরে আমি মানে কার জন্য আমি ফোরকাস্টটা করতে যাচ্ছি? আমি 1 এপ্রিল 2019 এটার জন্য করতে চাচ্ছি। তো এটা আমি ক্লিক করলাম, এরপর কমা দিলাম। এরপর আমাকে বলছে নোন ওয়াইজ মানে y ভ্যারিয়েবল গুলা যেগুলো আমি জানি অলরেডি সেগুলো আমাকে লিখতে বলছে। তো যেগুলো আমি জানি y ভ্যারিয়েবল সেটা হচ্ছে সেলস এর ডেটা। সেলস এর ডেটা 1 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত। এটাকে আমি কি করব? আমি একটু লক করে নেব ফাংশন F4। এরপর কমা দিলাম। কমা দিয়ে আমি আবার নোন x লিখবো। নোন x হচ্ছে আমার সেই ডেট ভ্যারিয়েবলটা। এখানে ডেট ভ্যারিয়েবলটাই হচ্ছে আমার x ভ্যারিয়েবল হিসেবে কাজ করছে। এটাকেও আমি একটু লক করে নিলাম। লক করে আমি হচ্ছে এন্টার দিচ্ছি। চলে আসলো 1 এপ্রিল 2019 এ আমার হচ্ছে সেলস হওয়ার কথা 241। এটাকে আমি এবার ডাবল ক্লিক করে ওয়ার্ডগুলা নিয়ে আসলাম। আচ্ছা, এটা গেল এক্সেল এর জাস্ট সিম্পল ফাংশন ইউজ করে। এখন আমি যদি একটু ইকুয়েশন ইউজ করে করতে চাই তাহলে কি হবে? সেটা হচ্ছে প্রথমে আমি যেটুকু ডেটা আমাকে দেয়া আছে সেটুকু ডেটা আমি একটু সিলেক্ট করলাম। করে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা স্ক্যাটার প্লট করব। আমি স্ক্যাটার প্লটে যাচ্ছি, ইনসার্টে গিয়ে স্ক্যাটার প্লট এরকম একটা প্লট হচ্ছে আসার কথা। তো আসার পরে এখানে আমি একটু এই প্লাস সাইনটা দিয়ে আমি একটা ট্রেন্ড লাইন নিয়ে আসি। এটা দেখতে পাচ্ছি যে আপওয়ার্ড স্লোপিং একটা লাইন হবে। ট্রেন্ড লাইনটা আসলো। এখন আমি যদি ট্রেন্ড লাইনের উপর ডাবল ক্লিক করি তাহলে কি হয়? আমি ডাবল ক্লিক করলাম। এখানে আমি লিনিয়ার ফোরকাস্টিং করব। এখানে আমার লিনিয়ার সিলেক্ট করে দেওয়া আছে। এখন আমি চাইলে কি করতে পারি? আমি এই যে ট্রেন্ড লাইনটা এটা তো একটা ফিটেড রিগ্রেশন লাইন বলা যায়। তো এই ফিটেড লাইনটার নিশ্চয়ই একটা ইকুয়েশন আছে, যেহেতু এটা স্ট্রেট লাইন, এটার একটা ইকুয়েশন আছে। তো সেই ইকুয়েশনটা আমি চার্টে দেখতে পারি। সেটা হচ্ছে আমি ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট এই অপশনটা সিলেক্ট করলাম। আর চাইলে এই যে লাইনটা এটা একটা আর স্কয়ার ভ্যালু আছে, চাইলে আমি সেটাও দেখতে পারি। এটাও আমি সিলেক্ট করলাম। হয়ে গেল। এখন আমি এই জিনিসটা একটু উপরের দিকে নিয়ে আসি যেন ভিজিবল হয়। আচ্ছা, এটা একটু বোল্ড করে দেই। এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। এখন এই ইকুয়েশনটা ইউজ করে আমরা হচ্ছে ফোরকাস্টের কাজটা করতে পারি। বিষয়টা হচ্ছে যে এই ইকুয়েশনটা মানে কি? এই ইকুয়েশনটা মানে হচ্ছে যে এই যে লাইনটা, ট্রেন্ড লাইনটা, এইটা যদি এভাবেই চলতে থাকে তাহলে ভবিষ্যতে লাইনটা কোথায় পৌঁছাবে সেটাই আমাকে এখানে এই ইকুয়েশনটা বলে দিবে। কারণ এই ইকুয়েশনের এই প্রথম এই যে কনস্ট্যান্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে ইন্টারসেপ্ট, আর যে এক্স এর সাথে যে ভ্যালুটা সেটা হচ্ছে স্লোপ কোএফিসিয়েন্ট। তো এইটাকে আমি ইউজ করে আমি ফোরকাস্ট করতে পারি পরের পিরিয়ড গুলোর জন্য। আমি কি করব? আমি y এর পরের অংশটা আমি একটু কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করে আমি এই সেলটাতে একটা ইকুয়াল সাইন দিলাম, দিয়ে আমি পেস্ট করলাম। পেস্ট করে আমি যেটা করব সেটা হচ্ছে এক্সটাকে মুছে দেব। এক্স এর জায়গায় আমি আমার এক্সটা লিখব। তো আমি একটা মাল্টিপ্লিকেশন সাইন দিলাম। দিয়ে আমি আমার এক্স যেটা সেটা হচ্ছে 1 এপ্রিল 2019 এইটা আমি সিলেক্ট করলাম। এখন যদি আমি এন্টার দেই তাহলে এই ফোরকাস্টিং ভ্যালুটা কিন্তু আসলো। এখন আমি ডাবল ক্লিক করলে পরের গুলাও চলে আসবে। তো এভাবে আমি ফোরকাস্ট করতে পারি। আমি এখন সবগুলাকে যদি গ্রাফে দেখতে চাই, সাপোজ আমি প্রথম ৩টা আমি হচ্ছে সিলেক্ট করলাম। করে আমি ইনসার্টে গেলাম, স্ক্যাটার প্লট। এখানে হচ্ছে আমি প্রথমটা দিলাম। তো এখানে ব্লু যে লাইনগুলা ডট গুলো আছে সেটা হচ্ছে আমার এক্সিস্টিং যে ভ্যালুটা আছে, আর যে অরেঞ্জ লাইনটা সেটা হচ্ছে আমার ফোরকাস্টেড ভ্যালুটা। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কি? না মনে হয় আপু, কারো কোনো কোয়েশ্চেন নেই।
আচ্ছা, আমি আরেকটু জিনিস দেখাবো কয়েকটা, জাস্ট আজকে ক্লাসের জন্য রেডি করা, বাট সময় স্বল্পতা। আমি কি একটু সময় নিতে পারি? জাস্ট 10 মিনিট? জি আপু, শিওর। আচ্ছা। এখন যেটা আমরা করলাম সেটা হচ্ছে ফোরকাস্টিং। এটাকে অনেক সময় বলে এক্সট্রাপোলেশন। এক্সট্রাপোলেশন এর নাম শুনে থাকবেন আপনারা, টাইম সিরিজ এর ক্ষেত্রে হয়। সেটা হচ্ছে যে ইন্টারপোলেশন আর এক্সট্রাপোলেশন ২ টা টার্ম। একটা হচ্ছে যে এক্সট্রাপোলেশন মানে হচ্ছে যে আপনার সিরিজের যে সিরিজটা দেওয়া আছে, সাপোজ এখানে ডেট আর সেলস দেওয়া আছে। তো যে রেঞ্জে দেওয়া আছে, এই রেঞ্জের বাইরে গিয়ে যদি কোনো ভ্যালু আপনি ফোরকাস্ট করতে চান, সেটা হচ্ছে এক্সট্রাপোলেশন। যেমন এখানে রেঞ্জের বাইরে গিয়ে আমি ফিউচার ভ্যালু গুলাকে হচ্ছে আমি ফোরকাস্ট করলাম। তো এটা হচ্ছে এক্সট্রাপোলেশন। আর ইন্টারপোলেশন হচ্ছে যে এই রেঞ্জের ভিতরেই কোনো ভ্যালু, কোনো সেলস এর ভ্যালু যদি মিসিং থাকতো, সেই মিসিং ভ্যালুটাকে আমি কিভাবে ফিল আপ করতে পারতাম, সেই মেথডটা হচ্ছে ইন্টারপোলেশন। বাট কাজ দুইটার একই। এক্সেল এর একইভাবে দুটো করা যায়। সেটা হচ্ছে আমি এক্সট্রাপোলেশন দেখালাম। এখানে বলে রাখি যে এর আগ পর্যন্ত আমরা যে রিগ্রেশন বা যা যা দেখলাম এক্সেলে, সবই কিন্তু ছিল হচ্ছে ক্রস সেকশন ডেটা দিয়ে। আর এই শীটটাতে আমরা শুরু করলাম হচ্ছে টাইম সিরিজ ডেটা দিয়ে কাজ। টাইম সিরিজ ডেটা মানে ছোট্ট করে যদি বলি, সেটা হচ্ছে যে ক্রস সেকশন হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে কয়েকটা ইন্ডিভিজুয়াল, সেটা কান্ট্রি হতে পারে, মানুষ হতে পারে, বা ফার্ম হতে পারে, বেশ কয়েকজন ইন্ডিভিজুয়ালের ডেটা যদি থাকে একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে, সেটা হচ্ছে ক্রস সেকশন ডেটা। আর টাইম সিরিজ ডেটা হচ্ছে ঠিক উল্টা। যদি একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের অনেকগুলো পরপর অনেকগুলো পয়েন্টের ডেটা থাকে, সাপোজ পরপর অনেকগুলো কনজিকিউটিভ ইয়ার্স অথবা ডেজ অথবা মান্থ, এরকম ডেটা থাকে, তাহলে সেটা হচ্ছে টাইম সিরিজ ডেটা। আচ্ছা, তো ইন্টারপোলেশনটা আমি একটু দেখি। সেটা হচ্ছে আমার কাছে পরের শীটটাতে আসলাম। এখানে আমার কাছে ইয়ার দেওয়া আছে 2001 থেকে 13 পর্যন্ত। আচ্ছা, এখানে আমার জিডিপি ডেটা দেওয়া আছে। আর জিডিপি ডেটাতে আমি দেখতে পাচ্ছি যে একটা 2010 এই ইয়ারটায় ডেটাটা মিসিং আছে। তো এই মিসিংটা আমি হচ্ছে ইন্টারপোলেশন করে বের করে নিয়ে আসবো। এখানেও সিস্টেমটা একই, সেটা হচ্ছে আমি ফোরকাস্ট ফর্মুলাটা ইউজ করব। ফর্মুলা ইউজ করলাম। আমি প্রথমে এক্স টা লিখবো। এক্স হচ্ছে আমার 2010, লিখে আমি কমা দিলাম। কমা দিয়ে আমার নোন ওয়াইজ হচ্ছে আমার জিডিপির ভ্যালুগুলো, এবং কমা দিয়ে আমার নোন এক্স হচ্ছে ইয়ার এর ভ্যালু। এরপর আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। আমার দেখা যাচ্ছে 2010 এ জিডিপি ডেটা, জিডিপির ভ্যালুটা হওয়া উচিত এই ভ্যালুটা। এখন এইটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে যাব কি হিসেবে, ভ্যালু হিসেবে। তো এখানে আমি পেস্টে যে ভ্যালুস ক্লিক করে পেস্ট করলাম। আচ্ছা, এরপরে আমি যদি একটু সিম্পলি গ্রোথের ফর্মুলাটা দেখাই, যে জিডিপি দেয়া আছে, তো জিডিপির অ্যানুয়াল গ্রোথ রেটটা কিন্তু আমি বের করতে পারি। সেটা হচ্ছে সেকেন্ড সেল থেকে শুরু হবে, ইকুয়াল সাইন প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 2002 এ এইটা, মাইনাস পাস্ট ভ্যালু, ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই পাস্ট ভ্যালু। তো গ্রোথ রেটটা এখানে অটোমেটিক পার্সেন্টেজে চলে আসছে। যদি পার্সেন্টেজে না থাকে, তাহলে এই যে নাম্বার যে গ্রুপটা আছে, এখানে আপনি ফরম্যাটিং এ গিয়ে পার্সেন্টেজ সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি ডাবল ক্লিক করছি, চলে আসলো আমার জিডিপি গ্রোথ রেট। তো দেখা যাচ্ছে যে সবগুলা সেলের জন্য কিন্তু জিডিপি গ্রোথ রেটটা পজিটিভ আসছে। 2005 এ শুধু নেগেটিভ আসছে। তো এটা কিন্তু একটা বিজনেস সাইকেলের মতো বোঝাচ্ছে যে ইকোনমি কখন বুমে আছে বা কখন রিসেশনে আছে, সেটা বোঝাচ্ছে। যেমন যদি জিডিপির গ্রোথ রেটটা যদি নেগেটিভ হয়, তাহলে বলবো যে ইকোনমি কিন্তু এখন খারাপ অবস্থায় আছে। তো এই জিনিসটা আমি একটু স্ক্যাটার প্লট ইউজ করে করতে পারি। সেটা হচ্ছে আমি প্রথমে ইয়ারটা সিলেক্ট করলাম, এরপর কন্ট্রোল দিয়ে আমি এই কলামটা সিলেক্ট করলাম, এরপর ইনসার্টে যেয়ে আমি স্ক্যাটার প্লট এভাবে যদি যাই, অথবা লাইনে যাই, যদি লাইন প্লট করি, এভাবে ভালো প্লট আসছে না। আমি যেটা করব সেটা হচ্ছে আমি রিকমেন্ডেড চার্টস এ যাব, গিয়ে আমি খুঁজে পাবো আমার যেটা চাচ্ছি, সেটা হচ্ছে জিডিপি গ্রোথ রেট অ্যানুয়াল পার্সেন্টেজ ইয়ারলি দেখাচ্ছে এখানে।
তো এই গ্রাফটা আমি নিয়ে আসবো। তো ইকোনমির আপস অ্যান্ড ডাউনস কিন্তু সহজেই এই চার্ট দিয়ে বোঝা যাচ্ছে। এটা গেল ইন্টারপোলেশন। এরপর আমি যাচ্ছি আরো কিছু গ্রাফ দেখবো আমরা। সেটা হচ্ছে এখানে আমার কিছু ইনফ্লেশনের ডেটা আছে, এক্সপোর্টের ডেটা আছে আর ইম্পোর্টের ডেটা আছে। তো আমি এখান থেকে সিম্পলি কিছু জিনিস ক্যালকুলেট করতে গ্রাফ করতে পারি। যেমন আমি সাপোজ প্রথম ২ টা নিলাম। নিয়ে আমি ইনসার্ট দিলাম। এখান থেকে আমি এরকম একটা লাইন চার্ট নিয়ে আসতে পারি। ইনফ্লেশনটা বোঝাচ্ছে। অথবা আমি প্রথমটা সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে আবার এক্সপোর্ট সিলেক্ট করলাম। করে ইনসার্টে যেয়ে আমি যদি বার চার্ট নিয়ে আসি, এরকম কিন্তু ইয়ারলি এক্সপোর্টের সুন্দর একটা বার চার্ট চলে আসবে। কিন্তু আরেকটু অ্যাডভান্স কিছু যদি আমরা দেখতে চাই, আরেকটু ইন্টারেস্টিং কিছু, যেমন আমি ট্রেড ব্যালেন্স ক্যালকুলেট করব। ট্রেড ব্যালেন্সটা হচ্ছে ইকুয়াল এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তো এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট দিলে ট্রেড ব্যালেন্সটা আসবে। এই ডেটাটা বাংলাদেশের। তো বাংলাদেশে বেশিরভাগ সময় এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে বেশি হয়। তো ট্রেড ব্যালেন্স সবসময় একটা নেগেটিভ ভ্যালু। তো নেগেটিভ ভ্যালু আর ইনফ্লেশনের সাথে ট্রেড ব্যালেন্সের একটা সম্পর্ক থাকার কথা। তো আমি যেটা করব, ইনফ্লেশন আর ট্রেড ব্যালেন্স এই দুটাকে একসাথে প্লট করব একটা গ্রাফের মধ্যে। তো একটা গ্রাফের মধ্যে প্লট করতে গিয়ে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে যে ইনফ্লেশনের ভ্যালুটা খুবই ছোট একটা পজিটিভ ভ্যালু, আর ট্রেড ব্যালেন্সের ভ্যালুটা খুবই বড় একটা নেগেটিভ ভ্যালু। তো দুইটা ভ্যালুর মধ্যে কিন্তু রেঞ্জটা অনেক হাই। তো রেঞ্জ ডিফারেন্সটা অনেক হাই হওয়ার কারণে আমি যদি দেখাই একসাথে প্লট করে, আমি প্রথমে এই দুটো সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে আমি এইটা সিলেক্ট করলাম। এরপর আমি ইনসার্টে যেয়ে আমি যদি রিকমেন্ডেড চার্ট দেই, এরকম একটা চার্ট আসার কথা। এখানে কিন্তু এই যে অরেঞ্জ বারগুলা, এটা হচ্ছে আমার ট্রেড ব্যালেন্স। এটা নেগেটিভ, তাই নিচের দিকে আসছে। আর এর সাথে ছোট করে আমার ইনফ্লেশনটাও আছে এখানে। এখানে ব্লু কালার দিয়ে ইনফ্লেশন দেখা যাচ্ছে, কিন্তু সেটা এতই ছোট যে চোখে দেখা যাচ্ছে না। তো এই জিনিসটা কিভাবে আমি আরো সুন্দর করতে পারি, সেটা হচ্ছে আমি রেকমেন্ডেড চার্টস এ না গিয়ে আমি এর পাশে অল চার্টস এ যাব। অল চার্টস এ গেলে এখানে সব রকম চার্টের অপশন আপনি খুঁজে পাবেন। যে কোনো রকম চার্ট এখান থেকে করা যাবে। তো আমি যেটা করব, আমি দুইটার কম্বিনেশন একটা ইউজ করব। এর জন্য আমি কম্বো চার্টে যাব। তো কম্বো চার্টে যাওয়ার পরে আপনি এখানে প্রিভিউ দেখতে পাবেন এখানে, এবং নিচে আমি যে দুটো ভ্যারিয়েবল নিয়েছি, ইনফ্লেশন আর ট্রেড ব্যালেন্স, এই দুটো ভ্যারিয়েবল কিন্তু দেখা যাচ্ছে। আমি যেটা করব, ইনফ্লেশনটাকে এখানে আমি চার্ট টাইপ সিলেক্ট করব। যেমন ইনফ্লেশনটাকে আমি লাইনে নিতে চাচ্ছি, তো এটা একটা লাইন দিলাম। আর ট্রেড ব্যালেন্সটাকে আমি হচ্ছে ক্লাস্টার্ড কলামে নিতে চাচ্ছি, তো এটাকে আমি এই পার্টটা সিলেক্ট করে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, যেহেতু দুইটার মধ্যে রেঞ্জটা অনেক হাই, তো আমি যদি দুইটা জিনিস একই অ্যাক্সিসে দেখাতে চাই, তাহলে কিন্তু এই যে এরকম প্রবলেম হবে যে এত ছোট ভ্যালুটা যে বোঝা যাচ্ছে না। তো এই জন্য কি করব, যে কোনো একটাকে আমি সেকেন্ডারি অ্যাক্সিসে নিয়ে যাব, মানে দুইটা ভ্যালু দুইটা অ্যাক্সিস দিয়ে দেখাবো। তো সেই জন্য আমি সাপোজ ইনফ্লেশনটাকে আমি হচ্ছে সেকেন্ডারি অ্যাক্সিসে দিয়ে গেলাম। নিয়ে এটা আমি সিলেক্ট করে দিলাম। করে এখন যদি আমি ওকে দেই, আমার সুন্দর একটা গ্রাফ চলে আসলো। এখন যেটা করব সেটা হচ্ছে, অ্যাক্সিসটা আমি প্রাইমারি হরিজন্টাল না দিয়ে যদি সেকেন্ডারি হরিজন্টাল দেই, আরো সুন্দর আসবে। আচ্ছা, এখানে ইনফ্লেশন এবং ট্রেড ব্যালেন্সের মধ্যে একটা রিলেশনশিপ কিন্তু এই গ্রাফ দিয়ে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে যে কোনো রিসার্চ করার আগে আপনি এভাবে ডেটা দিয়ে আগে কিছু চার্ট করে জাস্ট আইডিয়া নিতে পারেন যে রিলেশনশিপটা কিরকম হতে পারে। যেমন এখানে দেখা যাচ্ছে যে ট্রেড ব্যালেন্স যখন কম ট্রেড ব্যালেন্স যখন বাড়ছে, তখন ইনফ্লেশন কমছে। বাড়ছে মানে ট্রেড ব্যালেন্স যখন বাড়ছে তার মানে হচ্ছে বেশি নেগেটিভ থেকে কম নেগেটিভ হচ্ছে, তার মানে বাড়ছে। আর ইনফ্লেশন এখানে 10 থেকে 6 হয়েছে, তার মানে কমেছে। ট্রেড ব্যালেন্স যখন বেড়েছে, ইনফ্লেশন তখন কমেছে। একইভাবে
এই বারগুলোতেও তাই দেখা যাচ্ছে। শুধুমাত্র এই একটা জায়গায় দেখা যাচ্ছে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে ট্রেড ব্যালেন্সও কমেছে, ইনফ্লেশনও কমেছে। কিন্তু বাকি সব জায়গায় রিলেশনশিপটা কিন্তু একই রকম। এভাবে ট্রেড ব্যালেন্সের সাথে আপনি ইনফ্লেশনের একটা রিলেশনশিপ বুঝতে পারবেন এই সিম্পল চার্টটা দিয়ে। তো এভাবে আমি একটা অ্যাডভান্স চার্ট করে দেখালাম। আরো অনেক রকম করা সম্ভব। এরপরে আমি আরেকটা ছোট্ট প্লট দেখাবো, সেটা হচ্ছে বক্স হুইস্কার প্লট। বক্স হুইস্কার প্লট আমরা দেখব একটা ডেটা সেটের জন্য। ডেটা সেটটা এখানে হরিজন্টালি আছে। তো এটা লাস্ট টপিক। হরিজন্টালি ডেটা সেট আছে। আমি এটাকে ভার্টিক্যালি কিভাবে নিতে পারি? প্রথমে আমি কি করব? আমি ডেটা সেটটা সিলেক্ট করব। করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি নিচে এসে আমি সরাসরি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব না। আমি পেস্ট স্পেশালে যাব। প্রথমে দেখবেন যে এই জায়গাটায় একটা ট্রান্সপোজ অপশন আছে। এই ট্রান্সপোজ অপশনটা দিলে কি হবে? ডেটাটা ট্রান্সপোজ হয়ে যাবে। তো আমার ডেটাটা কিন্তু ভার্টিক্যালি চলে আসলো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই ডেটাটা সিলেক্ট করা আছে। এখন আমি ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমি হচ্ছে এই মাঝখানের জায়গাটায় ইনসার্ট স্ট্যাটিস্টিক চার্ট নামে একটা অপশন আছে। এইটা ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট শেষে বক্স অ্যান্ড হুইস্কার প্লট নামে একটা প্লট আছে। এই প্লটটা আমি সিলেক্ট করলাম। তো এটা হচ্ছে বক্স অ্যান্ড হুইস্কার প্লট। বক্স অ্যান্ড হুইস্কার প্লটটা একটু অ্যাডভান্স একটা প্লট এবং এটা ইউজ করা হয় কারণ হচ্ছে এটা খুব একসাথে অনেক রকম ইনফরমেশন আপনাকে দেখাতে পারে ডেটার ব্যাপারে। যেমন এখানে আমার মেল আর ফিমেলের ইনকাম দেওয়া আছে। তো ইনকামের জন্য দুইটা আমি বক্স দেখতে পাচ্ছি, মেলদের একটা ফিমেলদের একটা, এবং দুইটা বক্সের দুইটা হাত আছে। তো এই বক্স হাত দুটাকে বলা হয় হুইস্কার আর এটা হচ্ছে একটা বক্স। এজন্য এই চারটার নাম হচ্ছে বক্স এন্ড হুইস্কার। প্রত্যেকটা বক্সে দুইটা করে হুইস্কার থাকে। এখন হুইস্কার হচ্ছে কি? হুইস্কার হচ্ছে যে আপনার ডেটার হুইস্কারটা যত বড় হবে তত রেঞ্জটা বেশি। তার মানে হচ্ছে আপনার ডেটার ভ্যারিয়েবিলিটিটা তত বেশি। আর এই যে বক্সটা, এই বক্সের নিচের যে লাইনটা, নিচের লাইনটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল আর শেষের যে উপরের যে লাইনটা সেটা হচ্ছে থার্ড কোয়ার্টাইল। আর মাঝে একটা লাইন আছে, এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল। কোয়ার্টাইল কি এটা আপনারা একটু জেনে নেবেন। সেটা হচ্ছে মাঝে যে লাইনটা এটা সেকেন্ড কোয়ার্টাইল, এটার আরেকটা নাম হচ্ছে বলা হয় হচ্ছে মিডিয়ান। আর যে ক্রস সাইনটা দেখতে পাচ্ছেন, এই ক্রস সাইনটা হচ্ছে এটা হচ্ছে মিন ভ্যালু। তো যখন এই মিন ভ্যালু যেই মাঝখানে যে মিডিয়ানটা, মিডিয়ানটা যখন নিচের দিকে সরানো তখন বলা হয় যে এই এই সিরিজটা রাইটলি বা হচ্ছে পজিটিভলি স্কিউড। আর যদি মাঝামাঝি থাকতো, একদম মাঝামাঝি যদি থাকতো এই মাঝখানে মিডিয়ান লাইনটা, তাহলে আমরা বলতাম যে নরমালি ডিস্ট্রিবিউটেড। আর যদি যেকোনো একদিকে সরানো থাকে, যেমন এখানে হচ্ছে একটু নিচের দিকে সরানো, তো এটা বলছি আমরা যে এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড না, এটা হচ্ছে রাইটলি স্কিউড বা পজিটিভলি স্কিউড। তো একই সাথে আবার দেখবেন যে হুইস্কারের বাইরে যদি কোনো পয়েন্ট থাকে, সেটা হচ্ছে যেমন এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আউটলায়ার। তো একই সাথে একই ডেটা সেটে আপনি একটা চার্টের মাধ্যমে আপনি ডেটার ভ্যারিয়েবিলিটি বুঝতে পারছেন, মিন দেখতে পাচ্ছেন, মিডিয়ান দেখতে পাচ্ছেন, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে কোয়ার্টাইল গুলো দেখতে পাচ্ছেন, তারপরে আউটলায়ার দেখতে পাচ্ছেন। একই সাথে এতগুলো জিনিস আপনি হচ্ছে শুধুমাত্র একটা চার্টের মধ্যে দেখতে পাচ্ছেন। তো এই জন্য এই চার্টটা অনেক ইউজ করা হয় ইকোনমিক্সে। জাস্ট এটা আমি এক্সেলে কিভাবে সহজে করা যায় সেটা আমি দেখিয়ে দিলাম। তো এই পর্যন্ত কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমার টপিক শেষ। আপু আমার মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন নেই। তাহলে আপু আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ ২ দিন ব্যাপী এই ওয়ার্কশপে এক্সেল সম্পর্কিত সব বিষয় এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। স্পেশালি আমার মতো যারা বাসায় বসে সময় কাটাচ্ছে এরকম একটা সময়, ইসি এর এই আয়োজনের মাধ্যমে ফারহিন আপুকে পেয়ে এই সময়টাকে কাজে লাগানোর আসলে দারুণ একটা সুযোগ তৈরি হলো। আশা করি এক্সেল রিলেটেড সবার মনে যা, যা প্রশ্ন ছিল সবগুলিরই উত্তর পেয়ে গিয়েছেন। তো এরই সাথেই আমরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপু। আরেকবার ধন্যবাদ আপুকে। থ্যাংক ইউ সো এবং মাচ। সবাইকে ধন্যবাদ ইসিকেও আমাদের অনেক সাথে থাকার ধন্যবাদ। জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ।